আজকে টক শো লাইভে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ ইউসুফ আলী স্যার। স্যার, আপনাকে অভিনন্দন। আমাদের মাঝে আরো উপস্থিত পানছড়ি অনলাইন ক্লাসের উদ্যোক্তা মিঠুন সাহা দাদা এবং পানছড়ির 3 জন GPA-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থী অবনী বড়ুয়া, সাজিবুল ইসলাম এবং অনন্যা। শুভেচ্ছা। প্রথমেই আমরা কথা বলবো আমাদের স্যারের সাথে। স্যারের কাছে জানতে চাইবো বর্তমান করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীরা কিভাবে তাদের নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারে সে সম্পর্কে আপনার কিছু মতামত আমরা জানতে চাই। ধন্যবাদ পাপড়ি। কিভাবে পড়াশোনা চালিয়ে যাবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, অনলাইন প্ল্যাটফর্ম গুলো কিন্তু খুব ভালো কাজ করছে। কারণ এখন আইসিটির যুগ, বর্তমান সরকারেরও একটা লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ। তো আমার মনে হয় বাংলাদেশ সরকার আগে থেকেই যে প্রোগ্রামগুলো নিয়ে রেখেছে, যেমন আইসিটির অবাধ প্রচলন, এই যেমন আমাদের গ্রামে গঞ্জে, আমার মনে হয় বাংলাদেশে এখন এমন কোনো গ্রাম নাই, এমন কোনো বাড়ি নাই যেখানে ইন্টারনেট ইউজ হয় না। তো সেক্ষেত্রে অনলাইন যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো কিন্তু তারা খুব সহজেই পেয়ে যাচ্ছে। শুধু তাই নয়, পানছড়িকে আমরা বলতে পারি বাংলাদেশের পার্সপেক্টিভে একটা প্রত্যন্ত উপজেলা। কিন্তু এখানেও আমি তো দেখতে পাচ্ছি যেমন পানছড়ি অনলাইন ক্লাস, সেই সাথে আমাদের খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট অনলাইন ক্লাস, এগুলো কিন্তু স্টুডেন্টরা, এবং আমি তোমাদের ক্লাসেও আমি দুই একটা লেসন দিয়েছিলাম এবং যেখানে দেখা গেল যথেষ্ট ভিউয়ার্স পাওয়া গেছে, তার মানে পার্টিসিপেট করছে, অনেক স্টুডেন্টরাই তো এটা রিসিভ করছে। আমার মনে হয় সবচেয়ে বেস্ট হলো এটাই এই মুহূর্তে ঘরে থেকে অন্তত তার যে একাডেমিক কার্যক্রমটা চালিয়ে যাওয়ার সবচেয়ে ভালো উপায়। ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাইবো, একজন শিক্ষার্থী কিভাবে অধ্যয়ন করলে ভালো ফলাফল বা GPA-5 পেতে পারে সে সম্পর্কে আপনি যদি তাদের জন্য কিছু বলেন। ধন্যবাদ, এটাও একটা ভালো প্রশ্ন। কিভাবে ভালো ফলাফল করা যেতে পারে, আমরা মনে হয় এই বিষয়টাকে তাহলেই সবচেয়ে বেটার হয়। এর কারণ হলো ভালো ফলাফল করা এবং GPA-5 পাওয়া, এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে। আমি যারা GPA-5 পেয়েছে, এই যে কৃতি শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে বসে আছি, এটা অত্যন্ত গর্বের বিষয়, আনন্দের বিষয়। কিন্তু তাই বলে সবার উপর GPA-5 পাওয়ার প্রত্যাশা চাপিয়ে দেওয়া ঠিক হবে না, তাহলে এই স্টুডেন্টের উপর একটা চাপ হয়ে যায়। শুধু তাই না, GPA-5 পেলেই জীবনে সবকিছু অ্যাচিভ হয়ে যাবে, এটা ভাবা ঠিক নয়। ভালো মানুষ হওয়ার প্রয়োজনীয়তা আছে, তবে ফলাফলটা আবার একেবারে খারাপ করলেও হবে না। মনে করো GPA একেবারে 2 এর নিচে পেয়ে গেল, এটাও কিন্তু কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। কারণ আমরা দেখতে পাচ্ছি, তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন রেজাল্টগুলো পর্যালোচনা করো গত 2-1 বছরে, প্রাপ্ত কিন্তু সেখানে টিকছে না। আবার GPA-5 না পেয়ে দেখা যায় কোন রকম শুধু প্রয়োজন, সে ততটুকু GPA পেয়েছে, তারপরেও সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে টিকে গিয়েছে। আবার GPA-5 প্রাপ্তরা টিকে নাই, তার মানে তার ভালো পাশাপাশি তার বেসিক বিল্ড আপ করাটা খুবই জরুরি। কারণ তার যদি বেসিকটা যদি কোনো কারণে একটা ভালো স্টুডেন্ট, হয়তো তার অসুস্থতা জনিত কারণে অথবা কোনো একটা মেন্টাল প্রেসার ছিল তার উপর, এই কারণে হয়তো সে একটা পরীক্ষা খারাপ করে ফেলেছে, কিন্তু তার মেধাকে কিন্তু আমরা অবমূল্যায়ন করতে পারবো না। আবার আমরা অনেক GPA-5 প্রাপ্তকেও দেখছি যারা প্র্যাকটিক্যাল লাইফে খুব ভালো জব অ্যাচিভ করতে পারছে না, তার মানে কি তার GPA-5 অনুযায়ী সে কিন্তু আউটপুটটা দিতে পারছে না। তো আমার মতে একটা মোটামুটি ভালো ফলাফল, একেবারে বেশি খারাপ করলেও চলবে না, কিন্তু GPA-5 নামে আমাদের দেশে এখন যে সমস্যাটা হচ্ছে, সবাইকে GPA-5 পেতে হবে। টিচাররা এবং ভাই বোনেরা বেশি বেশি আমাদের প্রেসার দিয়ে ফেলছে।
এবং স্কুল কলেজগুলাও দেখা যাচ্ছে আমাদের থেকে বের হয়ে আসতে পারে। কেন পারছে না? পেতেই হবে এনিহাউ। সে কারণে আমার মনে হয় ভালো ফলাফল বলতে আমরা জিপিএ 5 কে যাতে মিন না করি। অনেক ধন্যবাদ স্যার আপনার সুন্দর বক্তব্যের জন্য। এখন আমরা চলে যাব আমাদের কৃতি শিক্ষার্থীদের কাছে। প্রথমেই যাব অবনীর কাছে। চাইবো তোমার সফলতা তোমার পরিবার সহ পানছড়িবাসীর অন্যতম অর্জন। সকলেই তোমাকে নিয়ে গর্বিত। তোমার কাছে তোমার সফলতার গল্প শুনবো এবং তোমার সফলতায় কার কার অবদান অধিক বলে তুমি মনে করো, তুমি ছোট করে তোমার বক্তব্য আমাদের জানাবো। ধন্যবাদ। আমি 2020 সালে এবারে পরীক্ষা দিয়েছি এবং 5 পেয়ে আমি কৃতকার্য হয়েছি এবং আমার মা বাবা যারা আমাকে এত সাপোর্ট করে আসছে আমি এই অবস্থানে আসতে পেরেছি। আমার পাশাপাশি আমার অনেক সম্মানযোগ্য টিচার যারা আমাদেরকে এত নিজের ছেলের মতো করে আমাদেরকে পড়াশোনা করিয়ে এতদূর আনতে পেরেছে, সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। অনেক ধন্যবাদ, তোমার সুন্দর একটি উত্তর। পড়াশোনার কাজ চালিয়ে যাওয়া, কারণ আমার মা বাবার স্বপ্ন হচ্ছে আমি পড়াশোনা করে কিছু একটা করতে পারি, সুতরাং আমি তাদের জন্য কিছু একটা করতে পারি, সেজন্য আমি সর্বোচ্চ প্রচেষ্টা করছি যাতে তাদের জন্য আমি রেখে দিতে পারি, সমাজের জন্য, সমাজের মানুষের জন্য, দেশের মানুষের জন্য কিছু একটা করতে পারি, সেজন্য আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ, আমরা চাইবো তুমি অবশ্যই সফল হও। এখন আমরা যাব সাজিবুলের কাছে। সাজিবুল, তোমার সফলতায়ও আমরা সকলেই গর্বিত, তোমাকে অনেক অভিনন্দন। তোমার কাছে জানতে চাইবো পরীক্ষার পূর্ববর্তী 3 মাস তুমি কেমন রুটিনে পড়াশোনা করেছো যেটা তোমার উপকৃত করবে। ধন্যবাদ সঞ্চালক আবৃদিকে এবং পাশাপাশি শ্রদ্ধেয় স্যারদেরকে আমাকে এই প্ল্যাটফর্মে অনুমতি দেওয়ার জন্য। আসলে ক্লাস 9 থেকে আমি বলবো সুন্দর করে পড়াশোনা করার, কারণ বীজ যদি ভালো করে বপন না করা হয় তাহলে গাছ ভালো করে হবে না। তাই আমি বলবো ক্লাস 9 থেকে ভালো করে পড়েন। আর ক্লাস 10 এ টেস্ট পরীক্ষার পরে যে 3 মাস সময় থাকে সেই 3 করে পড়তে হবে। বিশেষ করে বিভিন্ন টেস্ট পেপার আছে, টেস্ট পেপার থেকে বিভিন্ন প্রশ্নগুলো দেখতে হবে, নৈবিত্তিকগুলো উত্তর করতে হবে। এভাবে আসলে একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারবে। অনেক ধন্যবাদ। তোমার কাছে আরেকটি প্রশ্ন, তোমার জীবনের লক্ষ্য কি এবং জীবনের লক্ষ্যে অবশ্যই তুমি সফল হও এটাই আমরা চাই। তার আমি আরো একটি লক্ষ্যের পাশাপাশি মানুষ বা মানবতার জন্য তোমার কি চিন্তা ভাবনা? আমার ইচ্ছে আছে বড় হয়ে আমি একজন সুচিকিৎসক হব, অর্থাৎ ডাক্তার হব, কারণ বর্তমানে পুরো বিশ্ব করোনা ভাইরাস নামক মহামারীতে আতঙ্কিত। তো এরই সুযোগ নিয়ে কিছু অসাধু চিকিৎসকগণ হাসপাতালে ব্যবসার কারখানা খুলে বসেছে। তো তারা সুচিকিৎসা তো দিচ্ছে না, চাই একজন ভালো চিকিৎসক হয়ে আমি তাদের সেবা করব। আমরা চাইবো তুমি তোমার সফল উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাও। আমি এই প্রশ্নটা তোমাদের দুজনের কাছেই যাব। প্রথমে অনন্যার কাছে জানতে চাইবো তোমার জীবনের লক্ষ্য কি? আমার ছোটবেলা থেকে বরাবরই ইচ্ছা ও আগ্রহ পেশায়। বর্তমান পরিস্থিতিতে কোভিড-19 করোনা ভাইরাসে সারা বিশ্ব আতঙ্কিত, ভয়াবহতা ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসে। এক্ষেত্রে এই অবস্থায় সৎ চিকিৎসকগণ আমাদের সেবাদান করে যাচ্ছে, আমাদের জীবন রক্ষা করতে ব্যস্ত। এটা সত্যি অনুপ্রেরণীয় এবং প্রশংসনীয়। তাই আমি চাই ভবিষ্যতে আমি মেডিকেলে পড়বো এবং এরকমই মানবতার জন্য সেবা করে যাব। অনেক প্রার্থনা। এবার আমি জানতে চাইবো অবনীর কাছে তোমার জীবনের লক্ষ্য কি? আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমি আপাতত বুয়েটে পড়ে একটা ইঞ্জিনিয়ারিং কাজ করতে চাই, যাতে দেশের অনেক অবকাঠামোগত উন্নয়ন, আমাদের যে দেশের ব্রিজ, কালভার্ট, স্কুল কলেজ অনেক কিন্তু হচ্ছে, কিন্তু এগুলো আসলে আমাদেরকে সঠিকভাবে নির্মাণ করা হচ্ছে কিনা সেদিকে সরকারের একটা দেখাশোনা করা উচিত। অনেক বিভিন্ন ইঞ্জিনিয়ার আছে যারা অনেক তাদের কাজ তাড়াতাড়ি করে ফেলার জন্য বিভিন্নভাবে টাকা খেয়ে তারা অনেক সময় করে, যাতে আমি চাই যে আমি যাতে বড়ভাবে পড়াশোনা করে শেষ করে এরকম একটা কাজ করে দেশের জন্য উন্নয়ন কাজে সহায়তা করতে পারি। অনেক ধন্যবাদ অবনী। আমরা চাই তোমরা সকলেই সফলতা অর্জনের মাধ্যমে সামনে এগিয়ে যাও। এবার অনন্যা, তোমার কাছে আমার প্রশ্ন, কতটা অনুশীলনের মাধ্যমে তুমি এই সফলতা অর্জন করেছো এবং কি কি ধাপ তোমাকে অতিক্রম করতে হয়েছে? ধন্যবাদ। আমি আজকে ধন্যবাদ জানাতে চাই আমার পরিবার, মা বাবা এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকার কাছে,
কারণ তাদের জন্যই, তাদের সমর্থনে এবং আন্তরিক প্রচেষ্টার কারণে, সহযোগিতার কারণে আজকে আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি। কিভাবে পড়েছি বলতে, আমি খুব বেশি একটা পড়তে পারি না। 25 মিনিট পর পর, 30 মিনিট পর পর আমি ছোট বিরতি নিই। এতে আমার সজীবতা ফিরে আসে আর আমি পুনরায় ভালো করে পড়তে পারি। যতটুকু পড়ি পাঠে সম্পূর্ণ মনোযোগ দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ, খুব সুন্দর একটি উত্তর। আমি তোমার কাছে আরেকটি প্রশ্ন রাখবো, সেটি হলো তোমার সফলতা অর্জনের ফলে তুমি আজকে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকের পাশে বসে আছো, তুমি ব্যাপারটাকে কিভাবে নিচ্ছ বা তোমার কাছে ব্যাপারটা কিরকম? অবশ্যই আমার কাছে এটি খুবই গর্বের। স্যারের মতো একজন গুণী শিক্ষকের পাশে আমি বসে আছি। অনেক ধন্যবাদ আপনাদের সেজন্য। স্যারের কাছ থেকে আমি নিশ্চয় অনেক মূল্যবান উপদেশ পাবো, পরামর্শ পাবো। ধন্যবাদ স্যারকে। অনেক ধন্যবাদ। তোমার কাছে আরেকটি প্রশ্ন, যে স্যার আগেই বলেছে ভালো ফলাফল বা ভালো ফলাফলটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, জিপিএটা না, কিন্তু একজন মেয়ে হিসেবে ভালো ফলাফল করাটা তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল? আমার কাছে জিপিএ পাস করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সাফল্যের। আমাদের সমাজে এমন অনেক মানুষ এখনো আছে যারা মনে করে মেয়েরা কিছু করতে পারে না, ছেলেদের থেকে কোনো অংশে কম। তাই আমি ওনাদের দেখিয়ে দিতে চাই যে মেয়েরা আসলে কোনো অংশে কম নয়। বর্তমান পরিপ্রেক্ষিতে মেয়েরা বিভিন্ন অংশে এগিয়ে আছে। আর আমার পরিবার এবং শিক্ষক শিক্ষিকারা সবসময় আমাকে সমর্থন করেছেন, সাহায্য করেছেন। অনেক ধন্যবাদ, তোমার খুব সুন্দর একটি উত্তর এবং তোমার খুব সুন্দর চিন্তা ভাবনার জন্য। এখন আমরা চলে যাব স্যারের কাছে। স্যারের কাছে জানতে চাইবো আরো কিছু প্রশ্ন। স্যার, বর্তমান সময়ে তরুণ তরুণীদের উদ্যোগে যে অনলাইন ক্লাস চলছে, আপনি সেই অনলাইন ক্লাসের কিছু ইতিবাচক কথা আমাদের বলবেন বা আমাদের অভিভাবকদের জন্য কিছু কথা রাখবেন, যে কি ভূমিকা রাখছে বর্তমানের এই অনলাইন ক্লাস? ধন্যবাদ পাপড়ি। আমি আবারও মুগ্ধতা জানাতে চাই। আমার এই যে 3 জন শিক্ষার্থী যে সুন্দর কথাবার্তা বললেন, আসলে খুব চমৎকৃত হওয়ার মতো কথা। এই বিশেষ করে অনন্যা সবশেষ বললেন, একজন মেয়ে হিসেবে আমার কিছু করার মতো একটা কি ছিল, আমার যে মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তোমরা জানো পানছড়িতেও আমাদের এরকম অনেক কৃতি ছাত্রী আছে, অনেক শিখরে আরোহণ করেছে, আরো ভবিষ্যতে যাবে। শুধু নিজেকেই সে বিল্ড আপ করছে না, আমাদের পুরো পানছড়িকেই তারা তুলে ধরছে। আমি চাই এরকম পজিটিভ একটা জেদ থাকে শিক্ষার্থীদের মধ্যে। তো তোমার যে প্রশ্নটা ছিল সেটাতে আমি ফিরে যাচ্ছি। অনলাইন ক্লাসের ভালো দিকটাই বেশি। এর কারণ অনলাইন ক্লাস একত সে এখন যে করোনা পরিস্থিতি, ঘরে বসে সে পুরো একটা ক্লাস দেখতে পাচ্ছে এবং যদি মনোযোগ দিয়ে সেই ক্লাসগুলো দেখে, আমি দেখি এমনি সাধারণত স্কুলে যে ক্লাসগুলো করা হচ্ছে এর চেয়ে অনলাইন ক্লাসে একজন টিচার যখন ক্লাস নিচ্ছে, তার টিচারের প্রিপারেশনটা কিন্তু এর চেয়ে একটু বেটার প্রিপারেশন নিয়ে তিনি ক্লাসটা নিচ্ছেন। তো সো যদি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাস সে কি করতে পারে, তাহলে সে আরেকটু বেশি অ্যাচিভ করতে পারে। শুধু আমি তোমাদের অনলাইন ক্লাস আমি কিন্তু প্রায় দেখে থাকি, এখানে যে তরুণ উদ্যমী যে ছেলেগুলা ক্লাস নিচ্ছে, ওরা কিন্তু মনের আনন্দে, আমাদের মতো বুড়োরা কিন্তু খুব বেশি আনন্দে ক্লাস নিচ্ছি না। অনেক বছর হয়ে গেল, 20-22 বছর টিচিং প্রফেশনে। কেমন আমরা অনেকটা, যেমন মিঠুন আমাকে ধরেছে স্যার ক্লাস নিতেই হবে, কাছ থেকে 2-1টা ক্লাস আশা করতে পারে না, আমি কি তাকে ফিরিয়ে দিতে পারি? আমি ঠিক আছে মিঠুন, তোমার ক্লাস নিয়ে নেব। কিন্তু আমি রাহাতের ক্লাস দেখছি, আমি ওই যে ইউসুফের ক্লাস দেখছি, আমি পাপড়ির ক্লাস দেখছি, কিন্তু দেখতে পাচ্ছি তাদের মধ্যে যে উৎফুল্ল ভাবটা, তাদের মধ্যে যে আনন্দ, হ্যাঁ, একটু বিং এ টিচার, মানে এই যে প্রথমবারের মতো তারা একটা অনলাইন প্ল্যাটফর্মে, বড় প্ল্যাটফর্মে তারা টিচিং দিচ্ছে, তাদের মধ্যে যে উচ্ছ্বাসটা আমি দেখতে পাচ্ছি, এটাই কিন্তু আমি মনে করি অ্যাজ এ টিচার আমি খুব প্রাউড ফিল করছি যে আগামী দিনের টিচার বিল্ড আপ হচ্ছে এই পানছড়ি ক্লাস থেকে। এটা মনে রাখতে হবে, কিছু টিচার কি একেবারে সেলফ প্র্যাকটিসের মাধ্যমে, সেলফ ট্রেনিং এর মাধ্যমে তারা কিন্তু বিল্ড আপ হচ্ছে। এবং এখন যে ইউটিউব, তারপরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, এর মাধ্যমে কিন্তু তারা কি প্রশিক্ষণগুলো মোটামুটি নিজেই অ্যাচিভ করে ফেলছে। এবং এই টিচাররা যদি ভবিষ্যতে টিচিং প্রফেশনে আসে, আই থিংক দে উইল ডু বেটার। আমি আপনার কাছে আরেকটু বলবো যে বর্তমানে যে তরুণ তরুণীরা ক্লাস নিচ্ছে, তারা
জানতে চাই কিভাবে সহজে তারা আরো ভালো কিছু দিতে পারবে শিক্ষার্থীদের জন্য। ধন্যবাদ। আমি একটা জিনিস বলবো, তোমরা হয়তো আমার ক্লাসগুলো ফলো করেছো, আমি কিন্তু আমার একেবারে সর্বাত্মক চেষ্টা থাকে যে কোনো একটা বিষয়কে সহজভাবে উপস্থাপন করা। একজন টিচার সে সবচেয়ে সহজ টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে। যেমন এসএসসি লেভেলের একটা স্টুডেন্ট সে কত সহজে তার ব্রেনে আমার লেসনটা ঢুকতে পারে। যেমন ইংলিশ আমি দেখি, কাউকে খাটো করব না, অনেকে কিন্তু জোর করে ইংলিশ স্পোকেন ইংলিশটা চাপিয়ে দিতে চান। ঠিক আছে, আমাকে আই হ্যাভ টু টক ইন ইংলিশ, বাট হাউ মাচ, কতটুকু পরিমাণ, যতটুকু প্রয়োজন। কারণ আমি আমার টার্গেট পিপল কারা, যারা সবাই আধা ঘন্টা বা 1 ঘন্টার ইংলিশে তারা ক্যাচ করার মতো পুরো ক্যাপাবিলিটিটা হয়তো বা নাই। তো কাজেই তাদের যতটুকু ইংলিশ বলতে হবে এবং যতটুকু বাংলায় আবার ইজি করে দিতে হবে, এতটুকু আমার মনে হয় তাদের টার্গেটটা সেভাবেই সেট করতে হবে। অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন জানতে চাইবো, সেটি হলো একজন শিক্ষার্থী ভালো ফলাফলের জন্য অবশ্যই অবস্থা ভালো থাকা, মানসিক ভালো থাকাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই সম্পর্কে একজন শিক্ষার্থী যাতে মানসিক ভালো থাকতে পারে, আপনি অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বক্তব্য যদি দেন আমাদের জন্য। ধন্যবাদ। অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলবো, আসলে আমি প্রথমে একবার বলেছি শিক্ষার্থীদের কোনো অবস্থাতেই চাপ দেওয়া যাবে না, প্রেসার দেওয়া যাবে না, তোমাকে জিপিএ 5 এনে দিতেই হবে। আপনি বরং তাকে সেই পরিবেশটা প্রোভাইড করুন যাতে এই যে অনন্যার মতো সে বলছে 25 মিনিট সে পড়তে পারে, এর বেশি তার কনসেন্ট্রেশন ধরে রাখার মতো তার এবিলিটি নাই। কিন্তু তাই বলে কি সে খারাপ ছাত্রী? অবশ্যই না। সে 25 মিনিট যতক্ষণ পড়বে কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি লার্নিং, সে ওই সময়টা সে পুরোপুরি কনসেন্ট্রেশন থাকবে। ধরে নাও আমি 50 মিনিট পড়লাম, কিন্তু 25 মিনিট আমি অন্য কিছু নিয়ে চিন্তা করলাম, আমার মনোসংযোগটা 25 মিনিট দিকে থাকলো, তাহলে কিন্তু আমার 50 মিনিট পড়ালেখা হলো না। বরং 25 মিনিট যদি কোয়ালিটি এডুকেশনটা হয় ভালো। আর ছেলে মেয়েদেরকে ইদানিং গার্ডিয়ানরা যেটা করতে চায়, একেবারে সারাক্ষণ পড়তেই থাকো, এই কাজটা কাইন্ডলি করবেন না। তাকে মাঝে মাঝে একটু বিনোদনের সুযোগ দিবেন। সে মোবাইল গেম খেলতে চায়, তাকে 1 ঘন্টা খেলতে চায়, তাকে 15 মিনিট খেলতে দিন। তবে একটু খেয়াল রাখতে হবে, ওই যে বের হয়েছিল ব্লু হোয়েল, এই টাইপের ডেঞ্জারাস গেমে যাতে না যায়, এই টাইপের গেম খেলতে দেয়া যাবে না। তারপরে সে কিছুক্ষণ গান শুনতে পারে, হ্যাঁ, সে কিছুক্ষণ অন্য বইও পড়তে পারে পাশাপাশি। অর্থাৎ যে সময়টা পড়বে সে সময়টা যাতে সে পুরোপুরি পড়ার মধ্যেই তার মনোসংযোগটা থাকে, সেই পরিবেশটা ক্রিয়েট করে দেবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা এখন চলে যাব আমাদের পাঞ্চুরি অনলাইন ক্লাসের উদ্যোক্তা মিঠুন সাহা দাদার কাছে। দাদার কাছেও আমাদের কিছু প্রশ্ন থাকবে। দাদা, আপনার কাছে জানতে চাই, উদ্যোক্তা হিসেবে আপনি অবশ্যই সফল একজন। আমরা জানতে চাইবো একজন উদ্যোক্তার কি কি গুণাবলী থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ সঞ্চালক পাপড়িকে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের শ্রদ্ধেয় স্যার ইউসুফ স্যারকে, যিনি ওনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের তরুণ তরুণীদের উদ্যোগে আয়োজিত আজকের এই জিপিএ 5 কৃতি শিক্ষার্থী সংবাদ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থাকার জন্য। এবং আমি ধন্যবাদ এবং অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ 3 জিপিএ 5 কৃতি শিক্ষার্থী অনন্যা, সাজিবুল এবং অবনীকে। আমি তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি পাপড়ির প্রশ্নে ফিরে যাই। পাপড়ি একজন উদ্যোক্তার যে কি কি গুণাবলী থাকা প্রয়োজন। একজন উদ্যোক্তার সর্বপ্রথম গুণাবলী যেটি হচ্ছে, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। যে ব্যক্তি জীবনে সফল হতে চায়, সে কি বিষয়ের উপর সফল হতে চায়, সে হবে। আর সে আর অপরিসীম অবিরাম চেষ্টা। হ্যাঁ, এই কাজ করতে গেলে জীবনে ব্যর্থতা আসবে, কিন্তু ব্যর্থতাকে মেনে নেওয়া মন মানুষের থাকতে হবে। সে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকতে হবে। সর্বোপরি একজন উদ্যোক্তা হতে হলে যা যা কিছু করা প্রয়োজন, এই ধরনের আমি সবকিছু করব, এই ধরনের মন মানসিকতা থাকলে যে কোনো ব্যক্তি নিমিশে উদ্যোক্তা হতে পারে।
অনেক ধন্যবাদ দাদা। আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন জানতে চাইবো। আপনার চেষ্টায় বর্তমান করোনা পরিস্থিতিতে অধিক শিক্ষার্থী ঘরে বসেই শিক্ষা লাভ করতে পারছে। বর্তমান পরিস্থিতিকে সঠিকভাবে কাজে লাগাতে পেরে আপনি নিজেকে কতটা গর্বিত মনে করেন? অবশ্যই গর্বিত মনে করছি। বর্তমান সারা বিশ্বের করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের জীবনযাত্রার ছন্দপতন ঘটেছে। তো এই পরিস্থিতিতে বিশেষ করে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা, বিশেষ করে হাই লেভেল, কলেজ লেভেল, প্রাইমারি লেভেল যারা আছে, সবার জীবন আজকে গৃহবন্দীর মতো জীবনযাপন করছে। সেই এই মানে খুব খারাপ মুহূর্তে এই যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের তরুণ তরুণী ভাই বোনদের সহযোগিতার মধ্য দিয়ে যে আমরা কিছু দিতে পারতেছি জাতিকে, সমাজকে, তার জন্য অবশ্যই গর্ববোধ করি। অনেক ধন্যবাদ দাদা। আপনার কাছে আরেকটি প্রশ্ন। আপনার একার উদ্যোগে পানছড়ি অনলাইন ক্লাস বর্তমানে বিশাল এক পরিবারের রূপ নিয়েছে। আমরা স্যারকেও আমাদের মাঝে পেয়েছি। এই সময়ে আপনার পাশে দাঁড়িয়ে যারা আপনাকে ধন্যবাদ দিতে চান। অবশ্যই ধন্যবাদ, কৃতজ্ঞতা শেষ নেই। যদিও আমি এই পানছড়ি অনলাইন ক্লাসের উদ্যোক্তা, অনলাইন ক্লাসের পুরো ক্রেডিটটা কিন্তু তাদের, কারণ তারা মানে এগিয়ে মানে আনন্দ, একটু আগে যে স্যার বললো না, আনন্দ নিয়ে যে ক্লাসটা প্রস্তুতি নিয়ে তারা করছে বলে অনলাইন ক্লাসটা আজকে সবার দৃষ্টি আকর্ষণ করেছে, সবাই প্রশংসা করছে। এটার পেছনে সবাইকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষ করে এখানে আরো ধন্যবাদ জানাই আমি অনেক দূর দূরান্ত থেকে অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা, যেখানে আমার বন্ধু আছে, সেখানে আমার কিছু ছোট বোন আছে, যারা দূর দূরান্ত থেকে শুধু শিক্ষার্থীদেরকে কিছু দেওয়ার জন্য, মানে নিজের মেধাকে প্রয়োগ করে কিছু দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমি সবার নিকট অনলাইন ক্লাসের প্রতিটি সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দেশের এই ক্রান্তি লগ্নে তারা অপরিসীম ভাবে চেষ্টা করার জন্য। অনেক ধন্যবাদ দাদা। আমরা এখন আমাদের কৃতি শিক্ষার্থীর কাছে ক্রেস্ট প্রদান করব স্যারের মাধ্যমে। স্যার তাদের কাছে তাদের উপহার সামগ্রী এবং ক্রেস্ট প্রদান করবে। এছাড়া আমাদের মাঝে আসবে আকাশ মজুমদার, তারপর শ্রাবণী, আমাদের অনন্যাকে ক্রেস্ট প্রদান করছে শ্রদ্ধেয় স্যার এবং মিঠুন সাহা দাদা। অবনী ত্রিপুরার কাছে ক্রেস্ট প্রদান করছে স্যার এবং মিঠুন সাহা দাদা। সাজিবুলের কাছে ক্রেস্ট প্রদান করছে স্যার এবং মিঠুন সাহা দাদা। আমাদের স্যারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে আসছে শিক্ষার্থী আমাদের অনলাইন ক্লাসের অন্যতম হেমা চাকমা, শ্রাবণী শীল, ধন্যবাদ, তোমাদেরকে ধন্যবাদ, এবং আকাশ মজুমদার আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করার জন্য। তোমাদের সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। যারা ক্যামেরার সামনে আছো এবং যারা পেছনে যারা কাজ করছে, ওদেরকে আরো বেশি বেশি ধন্যবাদ। আমরা আজকে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মাঝে সর্বশেষ বক্তব্য রাখবেন মিঠুন সাহা দাদা, তার মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ পাপড়িকে। আমরা ইতিমধ্যে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। সবার নিকট, বিশেষ করে স্যারের নিকট, স্যারে আমাকে সব সময় অনুপ্রাণিত করতো। স্যারের সাথে প্রায় আমার সাথে মোবাইলে কথা হতো। স্যারে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে চাকরি করে, তো সেই সূত্রে স্যারে বেশিরভাগই খাগড়াছড়ি থাকে, কিন্তু স্যারের সাথে কথা হয়। স্যার যত ব্যস্ত থাকুক, মাঝে মাঝে স্যার আমাকে ফোন দিত,
আর আমি মাঝে মাঝে অতি অনেক গুরুত্বপূর্ণ বিষয় স্যারের সাথে শেয়ার করতাম, স্যার এটা কিভাবে করলে ভালো হবে, এটা এইভাবে করলে ভালো হবে কিনা, স্যার আমাকে সবসময় অনুপ্রাণিত করতো। তাই স্যারের নিকট আমি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এখানে বিশেষ করে আরো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই, বিশেষ করে দেশের এক ক্রান্তি লগ্নে যারা এই আমাদের অনলাইন ক্লাসটাকে প্রতিটি ঘরে ঘরে শিক্ষার্থীদের কাছে কাছে পৌঁছে দিচ্ছে, সে দুজন মহান ব্যক্তি হচ্ছে আমাদের উপজেলার মানিক ভাই এবং বাজারের সদর ইউনিয়ন পরিষদের মেম্বার এবং বিশিষ্ট ব্যবসায়ী আসিফ করিম ভাইকে, যারা আমাদের ক্লাসগুলোকে তরুণ তরুণ উদ্যোগে আয়োজিত ক্লাসগুলোকে সবাই পৌঁছে দিচ্ছে, সম্প্রচার করছে। আমি ওনাদের নিকট গভীর কৃতজ্ঞতা জানাই। আমি কথা বাড়াবো না, যেহেতু আমাদের নির্ধারিত সময়, এর মধ্যে আজকে আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা রইল। পানছড়ি অনলাইন ক্লাস কর্তৃক আয়োজিত যুব সমাজে শিক্ষিত তরুণ তরুণীদের উদ্যোগে জিপিএ-5 প্রাপ্ত পানছড়ি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সফলতার গল্প নিয়ে টকশো লাইভে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আমি আছি রুম্পা সাহা, আর আমাদের সাথে আছেন পানছড়ি সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব সমীর দত্ত চাকমা স্যার, আর আছেন পানছড়ি অনলাইন ক্লাসের উদ্যোক্তা মিঠুন সাহা। আর যাদের নিয়ে আমাদের আয়োজন তারা হচ্ছেন পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের জিপিএ-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থী অর্পিতা সেন, আর আছেন শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল থেকে মাহমুদুল। সবাইকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ সমীর দত্ত চাকমা স্যারকে, যিনি এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন। আমাদের তরুণ তরুণীদের এই উদ্যোগে তিনি সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ। আমি প্রথমে অর্পিতার কাছে জানতে চাচ্ছি, অর্পিতা কেমন আছো তুমি? এই তো দিয়ে মোটামুটি আছি, ভালোই যাচ্ছে দিনকাল। আচ্ছা, তো কেমন যাচ্ছে তোমার এখনকার জীবনগুলা, সময়গুলা? অনেক ভালো যাচ্ছে, ইনফ্যাক্ট রেজাল্টের পর আরো ভালো যাচ্ছে। ওয়াও। আচ্ছা, আকাশে তো অনেকগুলো তারা দেখা যায়, তাই না? হ্যাঁ, সব তারা কি আর জ্বলজ্বল করে? সব তারা তো আর জ্বলজ্বল করে না, তাই না? কিছু কিছু তারা জাস্ট জ্বলজ্বল করে। তো তোমরাই হচ্ছে আমাদের পানছড়ি পাখির জন্য সেরকম উজ্জ্বল তারাগুলা। ওকে, তো তোমরা বর্তমানে পানছড়ির এক একটা উজ্জ্বল নক্ষত্র। তো তোমার এই সফলতার পিছনে আসলে কার ভূমিকাটা বেশি বলে তুমি মনে করো? ধন্যবাদ রুম্পা দি, আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলেজের অধ্যাপক মাননীয় সমীর দত্ত স্যারকে, আর ধন্যবাদ জানাচ্ছি মিঠুন দাকে, যিনি আমাকে এই প্ল্যাটফর্মে আসার সুযোগ করে দিচ্ছেন। আমার এই সফলতার পিছনে অফকোর্স বাবা মা, আর এরপর হচ্ছে আমাদের স্কুলের টিচার, যারা প্রতিনিয়ত আমাকে সবসময় সাহায্য করে গেছে স্টাডির ক্ষেত্রে। আর ধন্যবাদ সবাইকে, অলমোস্ট সব টিচারকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের স্কুলের ফ্রেন্ডগুলাও, আমি কিছু না বুঝলে ওদের কাছে যাইতাম, অ্যান্ড ওরা অনেক হেল্প করছে আমাকে। সো অলমোস্ট সবাইকে থ্যাঙ্কস অনেক অনেক। ধন্যবাদ, ভালো লাগলো কথাগুলো শুনে। আচ্ছা মাহমুদুল, তুমি তো ভিন্ন একটা জায়গায় গিয়ে পড়ালেখা করেছো, পড়ালেখা করে পানছড়ি পাখির জন্য এত বড় একটা সাফল্য নিয়ে এসেছো। তো তোমার এই ফলাফলে তুমি কার ভূমিকাকে সবচেয়ে বেশি বলে মনে করছো? ধন্যবাদ যদি আমাদেরকে জানাচ্ছি একটু বলো। দিদিকে, এবং ধন্যবাদ জানাচ্ছি পানছড়ি কলেজ সরকারি ডিগ্রি কলেজের প্রধান অধ্যাপক সমীর দত্ত স্যারকে, এবং তার সাথে ধন্যবাদ জানাচ্ছি মিঠুন দাদাকে। এবং এর মধ্যে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমার পিছনে সবচেয়ে গুরুত্ব দিয়েছে আমার বাবা মা, এবং তার সাথে স্কুলের স্যারেরা এবং আমার ক্লাসের বন্ধুরা। তো সেখান থেকে আমি পড়ালেখা ভালো করে করছি। অবশ্য ক্লাস 9-এ আমি অতটা ভালো করে পড়তাম না, এবং সেখানে আমি অত ভালো করে পড়িনি, কিন্তু ক্লাস 10-এ যখন উঠছি তখন আমি পড়াশোনা শুরু করছি। বাসায় প্রাইভেট টিচার আনছি, কিন্তু ক্লাস 9-এ আমি স্কুলের স্যারের কাছে পড়তাম, কিন্তু ভালো করে পড়তাম না। ক্লাস 10-এ আমি শেষ 6 মাস খুব সুন্দর করে পড়ছি। অ্যান্ড আমার আব্বু আমার জন্য 2টা ফোন ভাঙছে। আমি খুব গেমে আসক্ত ছিলাম, কিন্তু ফোন ভাঙার পর এমনকি আমি আব্বুর কাছে খুব মার খেয়েছি, কিন্তু আমার আম্মু আমাকে সবসময় সাপোর্ট করছে, এবং আম্মুর সাপোর্টে আমি অনেক দূর সাহস পেয়েছি। তার সাথে আব্বু আমাকে খুব ভালোবাসতো,
কিন্তু আব্বুকে আমি খুব ভয় করি। আচ্ছা কিন্তু আব্বু আমাকে সবচেয়ে বেশি মানে মারতো ঠিকই, কিন্তু ভালোবাসতো। তাই তার এই সাপোর্টে আমি অনেক দূর গেছি। তার এই সাপোর্টের জন্য আমি পড়ালেখা ভালো করছি, কারণ আমি পড়তে পারতাম না যে আব্বু খুব ভালো করে জানতো। তাই আমার জন্য বাসায় একটা আগে টিচার আনছে, এবং আমি যখন রাতকে পড়তাম তখন আমার সাথে এসে আব্বু বসে থাকতো, দেখছে আমি পড়ছি না। তারপর আব্বু যখন মানে চাকরি করতো, তো ভোরবেলা চলে যেতে হতো, তখন আব্বু তার আগে উঠতো, উঠে আমার সাথে বসতো, বসে আমার পড়াশোনা করতো, দেখতো, এবং তারপর আব্বু ক্যাম্পে যেত। তারপর আমি পড়াশোনা ভালো করেই করতাম, এবং এবং শেষে পরীক্ষার আগে 3 মাস আমি খুব সুন্দর করে পড়ছি, তাই আমার GPA পাওয়া। ওয়াও, শুনে খুব ভালো লাগলো। অনেক কিছু হয়ে গেল না মাঝখান দিয়ে, যার জন্য তোমার এই সাফল্য। আচ্ছা, আমি এখন অর্পিতার কাছে যাই। অর্পিতা, তুমি প্রতিদিন নিজের পড়াশোনাকে নিজের সাথে কেমন করে মানিয়ে নিতে? অভ্যাসের মতো করে, নাকি নিজের জীবনের স্বপ্ন মনে করে পড়ালেখাকে আঁকড়ে ধরে রাখতে? নিজের জীবনের স্বপ্ন মনে করে, আফটার অল বাবা মারও একটা ইচ্ছা আছে আমাকে নিয়ে, ওরা অল টাইম আমাকে নিয়ে এভাবে, তো তাই ওদের স্বপ্নটাকে নিজের স্বপ্ন মনে করে পড়তাম, পড়তে বসতাম, মনের মধ্যে ছক তৈরি করে যে কি কি পড়বো, আমাকে এটা করতে হবে, এটা করতে হবে, এটাই, আর কিছু না, জাস্ট। আচ্ছা আচ্ছা, তাহলে স্বপ্ন মনে করে পড়তাম। হ্যাঁ, আচ্ছা, গ্রেট। ভালোই। আচ্ছা আচ্ছা, আমি এখন মাহমুদুলের কাছে জানতে চাই, তুমি তোমার অবসর সময়গুলোতে কি কি করতে? আমি অবশ্য ইনফ্যাক্ট এখন কি করো, যদি আমাদের বলতে। এখন আমি মানে এখন রবি 10 মিনিট স্কুল আছে, ওইটাতে আমি এখন পড়াশোনা করি অনলাইনে। আর তার সাথে আমি স্কুলের মানে বিকাল টাইমটা খেলি, সকালে ঘুম থেকে উঠি, তারপর একটু ঘোরাফেরা করি, আর রাতকে একটু পড়ি, আর একটু ফাঁকা টাইমে গেম খেলি। আচ্ছা, কি পড়ছো এখন? এখন আমি আইসিটিটা ভালো করি। আইসিটিটা পড়ছো, আচ্ছা। আর গল্প বইটা এইসব গল্প বই অতটা পড়ি না। অতটা পড়ো না, আচ্ছা আচ্ছা। তাহলে এভাবেই সময় কাটছে তোমার। আচ্ছা, এবার আমি অর্পিতার কাছে জানতে চাই, কোন অনুশীলনের মধ্যে তুমি এই সফলতাটা পেয়েছো? কেননা আমরা তো জানি অনুশীলন ছাড়া আসলে কোনো সফলতাই হয় না, বা ইনফ্যাক্ট কোনো কিছুই সম্ভব না। সবকিছুর জন্য আমাদের প্রয়োজন কি? অনুশীলনটা। তাহলে বলো তো, তুমি একটু সবার সাথে শেয়ার করো, আমরাও জানি, দর্শকরাও জানলো যে তোমার অনুশীলনটা কিভাবে করতে তুমি, যে পড়ালেখার যে অনুশীলনটা পরীক্ষার সময় কিভাবে রুটিন মাফিক করতে, যদি আমাদের বলো। রুটিন মাফিক বলতে সবাইকে খুব মূল্য দিতাম, রাত জেগে পড়ার অভ্যাস হচ্ছে, বাট আমি সকালে অতটা উঠতে পারি না, তো রাত জেগে পড়তাম। আর টেস্ট পেপার ফলো করতাম, নিজে নিজে প্র্যাকটিস করতাম, আর কিছু না পারলে ফ্রেন্ডের কাছে যেতাম, টিচারের কাছে যেতাম, এটাই। আর বাসায় তো বাবা মা শুধু পড়ালেখাটাই থাকতো আর কি, আর কিছুই না। আচ্ছা আচ্ছা, এবার আমি তোমার কাছে জানতে চাই, তুমি তুমি কিভাবে অনুশীলনের ব্যাপারটা নিয়ে কিভাবে বলবা, যে সামনে যে এসএসসি ক্যান্ডিডেটরা আছে, যারা সামনে এসএসসি দিবে, তাদের ব্যাপারে তুমি কি বলতে চাও? তারা কিভাবে পড়লে তোমাদের মতো সাফল্য বই আনতে পারবে? আমি অবশ্যই বলতে চাই সামনের এসএসসি ক্যান্ডিডেটকে, তারা যাতে ফোন একটু কম চাপে, এবং 9-এ সিলেবাস অনুযায়ী পড়তে থাকে, এবং ক্লাস 10-এ উঠে কিন্তু ওদেরকে সিরিয়াসলি পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনা করতে হবে। এসএসসির জন্য টেস্ট পেপার, ভালো টেস্ট পেপার, ওইগুলো এমসিকিউ টেস্ট পেপার দেখে পড়তে হবে, এবং তাদেরকে রিডিং করতে হবে বেশি করে বই। এক্স্যাক্টলি, রিডিং এর কোনো বিকল্প নাই, তাইলে তুমি এটাই বলতে চাচ্ছো? আচ্ছা আচ্ছা, খুব ভালো। স্যার, আপনি তো এবার ওদের দুজনে অনেক কথাই শুনলেন, এখন তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন স্যার। আমি আসলে আমি আজকে তাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি, যেহেতু তারা খুব ভালো রেজাল্ট করেছে ফাংশনে, তারা একটা প্রাউড, এবং আমাদের যে এই খাগড়াছড়ি ডিস্ট্রিক্টের মধ্যে যে তারা GPA 5 পেয়েছে আমাদের ফাংশনের মধ্যে, তারা আমাদের এই ফাংশনটি উজ্জ্বল করেছে, এটা আমাদেরকে ভাবতেই হবে। এবং আমি বলি যে এই প্রত্যেকের বাবা মা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। তোমরা জানো আলেকজান্ডার দি গ্রেট এরিস্টটলের ছাত্র ছিল। হ্যাঁ, বলছে যে আই ওই টু মাই প্যারেন্টস ফর মাই বার্থ, বাট আই ওই টু এরিস্টটল ফর মাই নলেজ। শিক্ষকের কাছে, বাবা মার কাছে আমরা ঋণী, যেহেতু তারা আমাদেরকে জন্মদান করেছে। আমরা জ্ঞানের জন্য ঋণী শিক্ষকদের মাঝে।
কেন? এই এরিস্টটল যেমন এরিস্টটলের ছাত্র আলেকজান্ডার, সক্রেটিসের ছাত্র ছিল প্লেটো, গ্রেট প্লেটো, আর প্লেটোর ছাত্র ছিল এরিস্টটল। এই যে জ্ঞানী মানুষকে জ্ঞানী মানুষের সৃষ্টি করে, মূর্খ মানুষ জ্ঞানী কখনো সৃষ্টি করতে পারে না। এই জন্য আমি বলবো এই জ্ঞানীদের পূজা করা উচিত এবং জ্ঞানীদের পথ আমরা যতই অনুসরণ করব ততই আমাদের ভবিষ্যৎ, আমাদের পথ চলা খুব নিষ্কণ্টক হবে। লেখাপড়া করেছো ঠিক আছে, তবে আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে যে আমরা আজকাল প্রিন্ট মিডিয়াতে আমরা কম যাচ্ছি। কেন? তোমরা প্রিন্ট মিডিয়াতে যাবে, খালি নট অনলি ইউ শুড নট ইনভলভ ইন ইলেকট্রনিক মিডিয়া, ইউ শুড গো টু প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়াতে না যাওয়া পর্যন্ত তোমাদের হবে না। আর একটা জিনিস খেয়াল করো, বইগুলো পড়বে, বই পড়বে, সে পাঠ্য বই হোক, সে সিলেবাস হোক, সেই তোমার এই অন্যান্য উপন্যাস হোক, পরীক্ষার জন্য বই পড়বা না, আনন্দের জন্য বই পড়া, রিডিং ফর প্লেজার। যতই তোমরা না বুঝে কিন্তু পড়বো না, বুঝে যতই বুঝবে ততই তোমাদের আনন্দ লাভ করবে। এই জন্য না বুঝে কোনো কিছুই তোমরা শিখবে না, বুঝেই শিখবা এবং সেখানে আনন্দ পাবে। এবং সেখানে আমার মনে হয় তোমাদের খাতায় তোমরা যখন পরীক্ষা দেবে তখন খুব সুন্দরভাবে সাজাইয়ে তোমরা লিখতে পারবে। আমি আশা করব তোমরা আরো ব্রাইট রেজাল্ট করবে, আরো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ইভেন রাষ্ট্রীয় জীবনে তোমাদের একটা পার্ট আছে তোমাদের। আমি এই আশা, এই মানে ভরসা করি তোমাদের গতি চলা, তোমাদের ভবিষ্যৎ চলা খুব সুন্দর হোক, সার্থক হোক, এই আমি আশীর্বাদ করি। অনেক অনেক ধন্যবাদ স্যার মূল্যবান বক্তব্যগুলো দেওয়ার জন্য। এখন আমি অর্পিতার কাছে যাবো। অর্পিতা, তুমি জীবনে বড় হয়ে কি হতে চাও? তোমার লক্ষ্যটা যদি আমাদের বলো। আর সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নাই, ছোট থেকে মানে বিভিন্ন রকম যেটা প্রফেশন থেকে ওইটাই ভালো লাগে। সো এখন ডিসাইড করছি যে আইসিটি ইঞ্জিনিয়ার ওইটা একটু ট্রাই করবো, দেখি না ফিউচার কি হয়। তাহলে তোমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা? হ্যাঁ, ইঞ্জিনিয়ার। আমরা সবাই চাই তুমি যেন ইঞ্জিনিয়ার হও, ইঞ্জিনিয়ার হয়ে আমাদের পাঁচজনবাসীর মুখ উজ্জ্বল করো। এখন মাহমুদুলকে বলি, তুমি কি হতে চাও বড় হয়ে? আমি এখন এসএসসি পরীক্ষা দিয়েছি, কলেজে যাব, তো এখন আমি ভালো করে সায়েন্সে পড়বো, ভালো রেজাল্ট নিয়ে যাব। যখন ভার্সিটিতে যাব তখন আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিব এবং ওইটা করার চেষ্টা করব, তারপর আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য অ্যাপ্লাই করব। তবে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে অর্পিতা এবং মাহমুদুলকে আমি বলবো যে তোমরা সায়েন্স পড়বে, লাইফ সায়েন্স পড়বে, ঠিক আছে, কিন্তু তোমরা যেন পাথর না হোক। পাথর বুঝো? তোমাদের মনের মধ্যে যেন সাহিত্য সবসময়, মানে এই সাহিত্যকে তোমরা প্রাধান্য দেবে। যেহেতু যে মানুষ যে কবিতা পছন্দ করতে পারে না, যে গান পছন্দ করে না, সে কখনো মানবতা চেনে না, সে কখনো মানুষ হিসেবে মানে এই গণ্য হতে পারে না। এই জন্য আমি সৈয়দ আব্দুল্লাহ আবু সাইদের অধ্যাপক ওনার কথা স্মরণ করেছি যে হ্যাঁ, বুয়েট তো সর্বস্ব বিদ্যাপীঠ আমাদের দেশে, বুয়েটের নাম জানো, এবং অর্পিতাও পড়তে চাই, সেও তুমিও পড়তে চাই, কোনো একদিন তোমাদের সফলতা কামনা করে আমি সেখানে ভর্তি হবে। তবে একটা জিনিস খেয়াল করবে, সেখানে খালি রক অ্যান্ড রক, খালি পড়াশোনা, কিন্তু পড়াশোনা করতেই হবে, যেহেতু মানুষ উচ্চ শিখরে উঠতে হলে পড়াশোনার কোনো বিকল্প নাই। তারপরে তার মধ্যেও তোমরা সাহিত্য পড়বে, তার মধ্যে তোমরা গান করবে, শিল্প চর্চা করবে, মানে গান গাবে নিজে, এটা হচ্ছে আনন্দ। এই আনন্দের মধ্যে থাকলে মানুষের উৎসাকাঙ্ক্ষা আরো সফলতা পেতেই কোনো ব্যর্থ হবে না। তোমরা আনন্দই করবা, এই শিল্প সংস্কৃতি, বিশেষ করে নিজের দেশীয় শিল্প সাহিত্য তোমরা উজ্জ্বল করবে, পড়বে, আনন্দ পাবে। এই
এই আমি তোমাদের আমার এটাই বলবো আর কি। আচ্ছা, ধন্যবাদ স্যার। এখন আমরা অর্পিতার কাছে যাই। কেমন লাগছে অর্পিতা এমন একটা প্ল্যাটফর্মে এসে তোমার পাশে স্যার বসে আছে, যদি তোমার ফিলিংসটা একটু বলো। ইটস মাই প্লেজার। আমার তো অনেক ভালো লাগতেছে, ইনফ্যাক্ট অনেক বেশি আনন্দিত বোধ করছি, প্রাউড ফিল হচ্ছে যে আমি শ্রদ্ধেয় স্যারের পাশে বসে আছি। আর আপনাদেরকে এই জন্য আরো একবার ধন্যবাদ জানাচ্ছি মিঠুন দাকে, যিনি সুযোগ করে দিচ্ছে আমাকে, আর স্যারকে তো ধন্যবাদ, আর দি তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও। ভালো লাগলো তোমার ভালো লাগার কথা শুনে। এখন আমরা মাহমুদুলের কাছে যাই। আচ্ছা মাহমুদুল, তুমিও তো এমন একটা প্ল্যাটফর্মে এসে এখন অর্পিতার মতো তুমিও বসে কথা বলছো, তো তুমি নিজের সম্পর্কে কিছু বলো, আসলে তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগছে। এত বড় স্যারের সাথে আমার দেখা হয়েছে এবং একই প্ল্যাটফর্মে তার সাথে বসে আছি, এবং ধন্যবাদ জানাচ্ছি মিঠুন দাদাকে, তিনি আমাকে এই জায়গায় আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এখন আমরা মিঠুন মামার কাছে আছি, মিঠুন সাহা, যিনি পানছড়ি অনলাইন ক্লাসের উদ্যোক্তা। এখন অর্পিতা এবং মাহমুদুলের সম্পর্কে তো অনেক কিছুই জানলেন আপনি, প্লাস আপনি পানছড়ি অনলাইন ক্লাসের উদ্যোক্তা, স্যারও বললো অনেক কিছু, আপনি সব মিলিয়ে যদি কিছু একটা বলেন। ধন্যবাদ সঞ্চালক রুম্পা সাহাকে। আমি আসলে শুরুতে বলতে চাই, আজকের এই পানছড়ি অনলাইন ক্লাসের উদ্যোগে আয়োজিত GPA5 অর্থাৎ পানছড়ি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এখানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাননীয় সমীর দত্ত সাকমা স্যার। এখানে আরো উপস্থিত আছেন আমার দুই স্নেহের ভাই বোন অর্পিতা এবং মাহমুদুল, আছে সঞ্চালক রুম্পা সাহা। আমি সবাইকে আজকের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। আসলে আমার খুব ছোটবেলা থেকে স্বপ্ন ছিল, যখন আমি বিশেষ করে এইচএসসির পর থেকে যুব সমাজদের নিয়ে কাজ করা। আমি মনে করি, আমি সবসময় বিভিন্ন খবরে শুনতাম মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী দীপমণি বলতো, যুব সমাজরা দেশের প্রাণ, কখনো দেশের জন্য কাজে নামে তাহলে সে দেশ সোনার দেশে পরিণত হতে বেশি সময় লাগে না। আমি সেটা সবসময় হৃদয়ে ধারণ করতাম এবং সবসময় এটা নিয়ে ভাবতাম কি করা যায় আমাদের যুব সমাজের জন্য। আর আমি বিশ্বাস করতাম তারা যদি একটা সঠিক প্ল্যাটফর্ম, একটা সঠিক সুযোগ পেলে এরা এগিয়ে আসতে পারবে। তাই আমি যেহেতু এখন সারা বিশ্বের মতো বাংলাদেশেও মহামারী করোনাতে সবাই আক্রান্ত, অনেক মানুষ প্রাণ হারিয়েছে, সবার আত্মার শান্তি কামনা করি। তাই যাই হোক, সেই সংকটময় মুহূর্তে সারা বাংলাদেশে, সারা পৃথিবীর মোটামুটি বাংলাদেশের হাজার হাজার ভাই বোনদের শিক্ষার পথ এবং জ্ঞানের পথ রুদ্ধ হয়ে গেছে, গৃহবন্ধ হয়ে আছে আমাদের হাজার হাজার লাখ লাখ ভাই বোনেরা। তাদের পাশে এই কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি এই অনলাইন ক্লাসের, অনলাইন প্ল্যাটফর্মের আয়োজন করেছি, ব্যবস্থা করেছি। এখানে আমি বিশেষ করে এটার পিছনে আমার আরেকজনের অনুপ্রেরণা আছে। আমি শুরু করব ভাবছি, কিন্তু শুরু করা হচ্ছে না। কিন্তু সেই সময়ে আমার পাশে অনুপ্রেরণা উৎসাহ দিয়ে পাশে দাঁড়ালেন আমার বাজার স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক আজিজ স্যার। উনি আমাকে সেদিনই সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিলেন, তুমি শুরু করে দাও। আমার একটা জায়গায় যেন আমার পিছুটার মতো লাগতেছে, আমি কি পারবো? তো উনি আমাকে অনুপ্রেরণা দিয়েছিল। আমি সেদিন ফার্স্ট টাইম অনলাইন ক্লাসে, সেদিন রাত সম্ভবত গত 12 তারিখ নাকি 13 তারিখ, আমি রাত 2:30-3টা পর্যন্ত বসে অনলাইনের যত কাজ চালু করার সকল প্রক্রিয়া আমি মোবাইলের মাধ্যমে সম্পন্ন করি, তারপর দিনই চালু করি। আমি স্যারের প্রতিও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তাই আমি আরো বিশেষ করে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এখানে বিশেষ করে এই অনলাইন ক্লাসে এমন শিক্ষার্থীরা যারা অনার্স মাস্টার ডিগ্রি কলেজে পড়াশোনা করে, তারা এমন দূর দূরান্ত থেকে শুধু ছোট ভাই বোনদেরকে একটু জ্ঞানের আলো, একটু পথ দেখানোর জন্য, একটু সহযোগিতা করার জন্য ছুটে আসে। তাদের প্রতি আমার গভীর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বোধ আমি জানাই। আর এখানে আরো ধন্যবাদ জানাই আমাদের পানছড়ির গর্ব দুই কৃতি শিক্ষার্থী, যাদেরকে আমরা গর্ব করি, মাহমুদুল এবং অর্পিতা। আমি তোমাদের সুন্দর জীবন, সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আমি চাই এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের যুব সমাজরা যেমন একদিকে এগিয়ে যাচ্ছে, এমনি আরো অনুপ্রাণিত হয়ে আমাদের ভাই বোনরা, আমাদের ছোট ভাই বোনরা সবাই এগিয়ে আসুক, তারা দেশের জন্য, সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক, এটাই আমি চাই। আর আমি এখানে আরো ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে আমাদের অধ্যক্ষ মহোদয়কে, যিনি আজকে অসুস্থতা
অসুস্থ ছিল গতকাল রাত্রে থেকে আমি জানতে পারছি। যদিও আমি স্যারকে আজ থেকে প্রায় 3-4 দিন পুরো আগে জানিয়েছিলাম, স্যার আমরা তো একটা ছাত্র সমাজের ছাত্রদের মধ্য দিয়ে একটা অনলাইন প্ল্যাটফর্ম চালু করছি স্যার। স্যারে আর বিশেষ করে স্যার এখানে সবসময় আমাকে অনুপ্রাণিত করতো। স্যারের সাথে আমার বাজার দেখা হতো, কথা হতো, স্যার বলতো যে ঠিক আছে ধন্যবাদ তোমাদের এই উদ্যোগকে, আমি আসলে ধন্যবাদ জানাই। তোমরা যে এই যে এত কষ্ট করতেছো, আসলে এগুলো অনেকে পারে না, তোমাদের জন্য আমি অনেক শুভকামনা জানাই। স্যার সবসময় আমাকে অনুপ্রাণিত করতো। আর আমি সেই দিনে জানাইছিলাম গত 2-3 দিন পূর্বে, স্যার আপনারা আমাকে একটু সময় দিতে হবে, আমরা একটা যেহেতু আমাদের পাঞ্চুরিতে অনেকজন জিপে ব্যাগ পেয়েছে, আমরা সবাইকে একসাথে হয়তো সংবর্ধনা বা শুভেচ্ছা জানাতে পারছি না, আমাদের সীমিত জায়গা, তা আমরা 2-2, 3 করে করতেছি। স্যার এদিকে আপনাকে একটু সময় দিলে হয়তো অনেক মানুষ অনুপ্রাণিত হবে। হ্যাঁ, আপনার এখানে আসলে হয়তো আমাদের প্ল্যাটফর্মকে অনেকে নতুন ভাবে চিনবে, জানবে, বা এখান থেকে তারা গাইডলাইন হিসেবে শেখার একটা চেষ্টা করবে। স্যারকে আমি ধন্যবাদ জানাই, অসুস্থতার মধ্যেও স্যার আমাদেরকে সময় দিয়েছেন, গভীর কৃতজ্ঞতা বলছেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ মিঠুন সাহাকে তার এই মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমি যাচ্ছি স্যারের কাছে। আচ্ছা স্যার, সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাসের মহামারীতে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থীরা বাড়িতে গৃহবন্দী বলতে গেলে, তো এই ক্ষেত্রে পড়ালেখা ও মন মানসিকতা তাদের বিরাট ক্ষতি হচ্ছে। এই থেকে পরিত্রাণ পেতে বাড়িতে থেকে একজন শিক্ষার্থী কিভাবে ভালো থাকবে এবং পড়ালেখা অনুযায়ী এই বিষয়ে আপনি কি বলতে চান? কিভাবে তারা পড়ালেখামুখী হবে? স্যার আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন আমাদের। আসলে তো আমরাও বহির্বিশ্বের সাথে বিচ্ছিন্ন কিছু নেই। এই মহামারী করোনা ভাইরাস কোভিড-19 পৃথিবীকে একটা শিক্ষা দিয়ে গেল। সেখানে আমরা অপূরণীয় ক্ষতি আমাদের হয়ে গেল সারা পৃথিবীতে, নট অনলি আওয়ার কান্ট্রি। আমেরিকা থেকে শুরু করে সব দেশেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে মানে আমাদের কোটি কোটি ছেলেপেলে যেগুলা করছি এখন এই শেখার সময়, তারা বুঝে ওঠার সময়, এই মুহূর্তে তাদের একটা স্টপ হয়ে গেল পড়াশোনা। কিন্তু আরেকটা দিক হচ্ছে, এখন যেহেতু পৃথিবী যে গ্লোবাল ভিলেজ, ছোট্ট একটা গ্লোবাল ভিলেজ, যেহেতু কিছুর জন্য আমরা আমাদের এই যে ডিজিটাল ওয়েটে আমরা কিন্তু সবকিছুই জানতে যে আমেরিকাতে কি হচ্ছে, চায়নাতে কি হচ্ছে, জাপানে কি হচ্ছে, আমরা সবকিছুই জানি। তো এই জানার বিষয়টা যদি আমরা বাংলাদেশে যদি এই জানার বিষয়টা উপেক্ষা করি তাহলে হবে না। তাদের সাথে তাল মিলিয়ে আমাদেরকে তোমরা যেটা করছো, যে অনলাইনে পড়াশোনা করাচ্ছ, এটা এই উদ্যোগকে আমি শুভেচ্ছা জানাই। যেহেতু তোমরা এখানে তো বয়স্ক যারা, তারা তাদের ভূমিকা একদম নাই বললেই চলে, যেহেতু তারা অভ্যস্ত নয়। তোমরা যেহেতু যারা বিশ্ববিদ্যালয়ে পড়ো, কলেজে অনার্স পড়ো, কলেজে ডিগ্রি পড়ো, তাদের যে এই উদ্যোগ, সাধারণ একদম গরিব ছেলে পেলে যারা আছে, যারা একদম বসে আছে, হয়তো তারা এই মানে এই বন্ধের সময় এটা যদি ডিজিটাল পদ্ধতিতে যদি পড়াশোনা না করে, অনেকেই খালি শামুক করাতে যেত, আম করাতে যেত, তাই না? তারা কিন্তু সেটাও যায়, তবে কখন ক্লাস হচ্ছে ওইদিকে নজর তাদের আসে। অনলাইনে ক্লাস হচ্ছে না, এটা তো একটা নতুন পদ্ধতি। এই জন্যই তোমরা যেটা করছো এটা একটা উৎসবে আনন্দ এবং ছেলেপেলেদের মধ্যে জ্ঞানের আলো, এটা মানে অটুট থাকবে। সামনেও এটা আমার মনে হয় এই পদ্ধতি তোমরা মানে এই কন্টিনিউশন করবে। কেন কন্টিনিউশন করবে? যেহেতু এখন তো আমরা স্কুল কলেজে পাঠদান করতে পারছি, তোমরা যতটুকু পারতেছো এখন, এটা কিন্তু এটা তোমাদের জন্য, আমাদের জন্য, আমাদের সমাজের জন্য, দেশের জন্য এটা একটা খুব ভালো একটা। আমার মনে হয় এটা তোমরা সবাই মিলে যে এই মানে এই এটা তোমরা টাকা পয়সা দিয়ে যে করছো সেটা না, মনের আনন্দে করছো। এটা হচ্ছে তোমরা যদি টাকা দিয়ে তোমাদের করা যান, তোমরা এটা একটু মানসিক দিক থেকে মানে আনন্দ পাইতে বিভিন্ন জায়গা থেকে, ইভেন কি বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ, এরাও মানে ক্লাস করার জন্য উৎসাহী। কিন্তু এই যে আমার মতো পুরো যারা, তারা কিন্তু কিভাবে পালাবে এই অবস্থা আছে।
আমাদের মধ্যে তো এখনো তারুণ্যটা স্যার এই জন্য তারুণ্যর তোমাদের মানে তোমাদের কথন আরো সুন্দর রূপ আমি এটা চাই। আর একটা বিষয় হচ্ছে এটার পরে স্যার অনেকে ফোন আসছে, অনেক তরুণদের শিক্ষিত তরুণদের ফোন আসতেছে আমার মনে যে দাদা বা আমার বন্ধু বলে বন্ধু আমি একটা ক্লাস নিতে চাই, বা দাদা আমাকে যদি একটা সুযোগ দেন আমিও ক্লাস নিতে চাই। আমি আবার কখন নিরাশ করি না, কেউ যদি আসতে চায় আমি তাকে সুযোগ দেই। আমি বিশেষ করে আমি খুব আনন্দিত এবং আমি গর্বিত এই জন্যে যেহেতু তুমি আমার ছাত্র, তোমরা তো এখনো আমার ছাত্রী আছে, তোমাদের যে উদ্যোগটা মানুষ যে তোমাদেরকে ফলো করবে, এটা কারা? এটা তো দে আর স্টুডেন্ট অফ পাঞ্চেরি কলেজ। সো আমি আই ফিল প্রাউড ফর দিস ওয়ান বিকজ উই হ্যাভ টেকেন এ গুড এন্টারপ্রাইজ। ভালো উদ্যোগ নিয়েছ, কারণ তোমাদের জন্য না, তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে তোমরা গড়ে তুলবা, এটা হচ্ছে এই পদ্ধতির মাধ্যমে তারা গড়ে তুলবে। এটা আমি আশা করি সুন্দরভাবে গড়ে উঠুক, তোমরা সুন্দরভাবে চালিয়ে যাও। এটা যদি কোনো কিছু সাপোর্ট লাগলে আমরা বিভিন্ন দিক থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলি। আমার আসলে আরেকজনের কথা বলা হয় নাই, সেটা হচ্ছে এখানে আরেকজন প্রধান স্যারের পাশে আরেকজন অতিথি উপস্থিত থাকার কথা ছিল। উনি হচ্ছিলেন আমাদের বাজার স্কুলের প্রধান শিক্ষক অলি আহমেদ স্যার। আসলে উনি চট্টগ্রাম ওনার মেয়ের বাড়িতে যাওয়ার কারণে গিয়ে আমাদেরকে উপস্থিত পারেন না, তবে উনি আশা দিচ্ছে যে ভবিষ্যতে আরো একটা প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত থাকবেন। আমি স্যারের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। আশা করি সামনের বার আমরা স্যারকে পাবো। আচ্ছা স্যার, আপনার কাছে আরেকটি কোয়েশ্চেন। স্যার, পাঞ্চেরি অনলাইন ক্লাসের উদ্যোক্তা মিঠুন সাহা মামার উদ্যোগে সারা দিয়ে দূর দূরান্ত থেকে বিভিন্ন স্টুডেন্ট মানে যুব সমাজের শিক্ষিত তরুণ তরুণীরা যে অনলাইন ক্লাস নিচ্ছে, এক্ষেত্রে শিক্ষার্থী ভাই বোনেরা কতটুকু উপকৃত হচ্ছে বলে স্যার আপনি মনে করেন, আর কিভাবে করলে আরো বেশি উপকৃত হতে পারে? আপনি যদি স্যার এই বিষয়ে কিছু দিক নির্দেশনা দিতে। না, আমি তো এটা তো অ্যাপ্রিসিয়েট করি এই জন্য যে মানে এই যে বিষয়টা হয়তো এটা খারাপ মানে খারাপ হবে বললে নাই মামার সেই কামার ভালো, তাই না? কিন্তু এটা এই ক্ষেত্রে না, মানে এটা এখন তো সব ক্লাস স্টপ, গোটা পৃথিবী স্টপ, কিন্তু সেখানে যে আমরা সুরঙ্গের মধ্যে যে একটা আলো আছে, এই আলোটা আমি তোমাদের মাধ্যমে দেখতে পাচ্ছি, বুঝছো? এই জন্য তোমরা আমি বলবো যে তোমরা যেটা করতে চাও ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ছেলেপেলেদের জন্য যেটা করতে চাও, এটা খুব ভালো উদ্যোগ। এটা কখনো, এটা তো একটা মডেল, এটা একটা তোমাদেরকে ফলো করবে। এখন তোমরা করছো তোমরা আর এই মিথুন করতেছে, হ্যাঁ, তোমাদেরকে দেখে আজকে হয়তো খাগড়াছড়িতে এখন করবে, এই মহানবীতে করবে, অথবা বিভিন্ন জায়গায় তোমাদেরকে ফলো করবে। যেহেতু আমরা তো বাইরে না, এটা না হলে আমরা পাঞ্চেরি কি বলতাম? আমাদের বললাম যে পাঞ্চেরিতে অন্ধকার, কেউ কিছু করতেছে না, সব অনলাইন বন্ধ। এখন তো আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ইভেন কলেজে পর্যন্ত সেটা ক্লাস নিচ্ছে। এবং তোমাদের লজ্জায় আগামীকালকে থেকে পাঞ্চেরি কলেজে অনলাইন ক্লাস শুরু হবে। মানে আমি বললাম এখানে যদি ইয়াংরা যদি পারে, আপনারা কেন পারবেন না? এটা করতেই হবে, যেহেতু এটা একটা মডেল। এটা না হলে তো জানবে না। এখন যেহেতু তারা তো ক্লাসে আসতে পারতেছে না, আমরা যেটা করি আমরা সবাই মিলে করি, সম্মিলিতভাবে করি। এটা তোমরা অনেককেই খালি তোমাদের সঙ্গে সাথী বন্ধুদের পথ দেখা নাই, আমাদের বড়লোকদের তোমার পথ দেখাইছো। এটা ধন্যবাদ তোমাদের। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। ধন্যবাদ জানাই অর্পিতা ও মাহমুদুলকে। সর্বশেষ একটা কথা আছে তাদের উদ্দেশ্যে। ওকে, বলেন। আমি মাহমুদুল এবং অর্পিতার মাধ্যমে বিশেষ করে শুধু জিপিএ পায় পাওয়া শিক্ষার্থী না, সব শিক্ষার্থী ভাই বোনদের আমি আমার অভিজ্ঞতার আলোকে একটা জিনিস বলতে চাই। আমি দেখেছি আসলে আমার জীবনটা হচ্ছে অষ্টগুলমুখী। আমি অনেক সংগ্রাম করে এই পর্যায়ে আসছি। আমি অনেক বাধার পথ দেখেছি, অনেক অন্ধকারের পথ দেখেছি। সবগুলো পথকে ওভারকাম করে ধৈর্য নিয়ে আমি এই পথে এসেছি। আজকে এই পর্যায়ে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, চট্টগ্রামের মাস্টার্সে অ্যাপ্লাই করেছি, যদিও করোনা ভাইরাসের জন্য সেটা এখন স্থগিত আছে। যাই হোক, আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের উদ্দেশ্যে সবাইকে বলতে চাই, জিপিএ পায় এবং সকল ছাত্রছাত্রী, সকল ভাই বোনদের জীবনে বাধা অনেক অনেক আসবে। তোমরা কখনো সেটাতে মনোবল হারাবে না, তোমরা ধৈর্য ধারণ করবে,
বিভিন্ন লেখক, বিভিন্ন অনুপ্রেরণামূলক, যেমন রবার্ট বুশ, যিনি 7-8 বার পরাজিত হয়েও কিন্তু সে যুদ্ধে পরবর্তীতে জয়ী হয়েছে। হ্যাঁ, তার রাজ্যকে সে জয়ী করছে। যিনি বাল্ব আবিষ্কার করছে, তিনি কতবার, অনেকবার বাল্ব তৈরিতে ব্যর্থ হয়েছে, শেষেও তিনি আশা হারাননি। শেষ পর্যায়ে একদিন না একদিন তার সফলতার মুখ দেখছে। আমি মনে করি জীবনে ব্যর্থতা আসবে, ব্যর্থতা সফলতার চাবিকাঠি, এটা কিন্তু বাস্তব। কিন্তু তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্য ধরে তোমাদের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে। তবে এটা সত্য, সৃষ্টিকর্তা প্রদত্ত কতগুলো বিষয় আছে, তোমরা যদি কাজ করো তোমার কাজের প্রতিদান সৃষ্টিকর্তা তোমাকে অবশ্যই দেবে। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত আশীর্বাদ থাকবে। আর যারা কাজ করে না তাদের কখনো সফলতা আসে না। আর কাজ করতে গেলে ভুল হবে, ভুল হয়ে অনেক ব্যর্থ হবে, কিন্তু তুমি মনে করবে না যে আমার দ্বারা এটা জীবনে হবে না, আমি পারবো না। আমি দেখেছি অনেক বড় অনেক, আজকে বড় যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, যিনি একসময় কি ছিল, চাওলা ছিল। আমাদের এই বর্তমান রাষ্ট্রপতি কে আব্দুল হামিদ, যিনি একসময় কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্মের নাম্বারটা ছিল না, ফর্মের যে এই যে ভর্তি হওয়ার জন্য যে একটা মানে ইয়ে হয় না, গ্রেড প্রয়োজন হয় না, তার সেই গ্রেড ছিল না। আর একটা হচ্ছে যে পরবর্তীতে উনি একটা গুরুদয়াল কলেজে ভর্তি হয়ে ওনার অধ্যয়ন শুরু করছে একবার। তিনি এখন বর্তমানে আমাদের সবার আদর্শ এবং তিনি আমাদের বর্তমান রাষ্ট্রপতি। তাই মনে করি সর্বক্ষেত্রে বাধা আসবে, তোমরা বাধাকে উপেক্ষা করে ধৈর্য এবং লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে। তোমাদের জন্য আমাদের আজকের প্রোগ্রাম থেকে অনেক অনেক অক্লান্ত ভালোবাসা, স্নেহ, ভালোবাসা, শুভকামনা। আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করব। এটাই তো ঠিক। আমি একটা কথা বলি মাহমুদুল আবিয়ার উদ্দেশ্যে, অর্পিতের উদ্দেশ্যে, যে তোমরা অনেক কিছু মানে আমরা অনেক কিছু পাই টাকা দিয়ে, বুঝছো, কিন্তু সততা, সত্যবাদী এই জিনিসগুলো কখনো টাকা দিয়ে পাওয়া যায় না। এটা তোমাদের খেয়াল করতে হবে। তোমরা যখন বড় কিছু হয়ে যাবে, মানে ভগবান তোমাদেরকে বড় করুক, এটা আমি চাই। তবে কথা হচ্ছে তোমাদের কলমের খোসায় যেন সাধারণ মানুষ, গরিব মানুষ যেন প্রতিহত না হয়, এটা খেয়াল করতে হবে। আমি আমার ক্লাসে আমি যখন ছাত্রদেরকে পড়াই, আমি বলি যে তোমরা অনেকেই ম্যাজিস্ট্রেট হবে, অনেকেই এসপি হবে, অনেকেই সচিব হয়ে যাবে, কিন্তু যেন তোমাদের কলমের খোঁচায় যেন একটা গরিব মানুষ, একটা অসহায় মানুষ অনেক উপরে উঠতে পারে, যেন সে অন্ধকারে নিমজ্জিত না হয়, যেন সে পটে পথে না ঘুরে। এই ব্যবস্থা তোমাদেরকে এটা শিখতে হবে। লেখাপড়ার মেন উদ্দেশ্য হচ্ছে মানবিকতাকে প্রাধান্য দেওয়া। আর আমরা যদি এখন থেকে যদি টাকার পিছনে তোমরা ঘুরো, তাহলে তোমার মানুষ হবে না। অর্থাৎ কোটিপতি হবা, কিন্তু মানুষ হবা না। এই জন্য বলে দিই, সততা সবচেয়ে বেশি বড় কিছু, অন্য কিছু না। লেখাপড়া তুমি জিপিএফ তোমার দুজনে পাইছো, আর অনেকে তোমাদের মতো অনেকে জিপিএফ পাইছে, কিন্তু দেখবা যে অনেকের মধ্যে সেই সততা, তারা জিপিএফ 5, they got জিপিএফ 5, বাট তারা কিন্তু they didn't got honesty। এই জন্য আমি বলবো যে honesty সবসময় তোমরা honesty-কে সম্মান করে বজায় রাখবে, নিজের চরিত্রের মধ্যে প্রধান তোমার একটা হাতিয়ার মনে করবে। যেখানে যাও সেখানেই প্রতিষ্ঠিত হবে। যেখানে যাও সত্য থাকলে সেখানেই তোমার কিছু লেখাপড়া লাগে না। আমি বলি যে জিপিএ 5 সেটা তোমার অনেক প্রাপ্তি, কিন্তু যারা সততার সহিত চলে তাদের কোনো লেখাপড়া দরকার নেই। কালকে একটা আমি গল্প শুনলাম, একজন মানুষ মানে না খেয়ে অনেক দিন পড়েছিল। এক ভদ্রলোক ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসা, ওই যে হিমসুরি এগুলো আছে না, ওখানে মাঝে মধ্যে কি হয়, ওই যে জোয়ারে মানুষজন কিনে নিয়ে, এই জোয়ারে টানের সময় ওই লোকটা, ওই অনেস্টিমেন্টটা ওই লোকটাকে করে নিয়ে আসে, মানে ইয়ে করবে। তো এই ধরে ও কিন্তু একটা ভালো বড় টাকা পয়সা ভালো লোক। সে তাকে বললো ভাই, তোমার যে কোনো বিপদে আপদে দেখায় আসলে তুমি আমার সাথে আসো। সে তো এমনি গরিব মানুষ, বিপদ তো সব সময় আসে, লেগেই আসে বিপদটা। গরিবের কি বিপদ ছাড়ে? ফিউচারে তো সে কি করলো, 4-5 বছর পরে ওই লোকটার ফোন নাম্বার ছিল। ওই লোকটা মাঝে মধ্যে ফোন দিত, তুমি কেন আসতে চাও না, তুমি আসো,
তো এই লজ্জায় সে এত বড় মানুষ মানে ভালো লোক বড় মানুষের কাছে আমি কি গেলাম, এই দরিদ্র মানুষ আমি, আমার লুঙ্গি পরে আমি, আমার ফ্যান পর্যন্ত নাই, আমার দেখা যাওয়ার মতো টাকা নাই, কিভাবে ওখানে যাবো? তো যাক, একবার সে সাহস করে গেল। সাহস কেন করলো? মানে তার পাশে কক্সবাজারে একটা জমি বিক্রি করতে, সে এটা কিনতে চায়, কিন্তু টাকা নাই। টাকা তো থাক, মানে 1 দশক কেনার মতো তার সামর্থ্য নেই, কোনখানে আবার সে 50 শতক যাবে কিনবে। তো কি করলো, না ওই ভাই যখন বলছে আমি যাবো, তো তাকে ফোন দিল, ভাইয়া আমি আসতেছি, আমি একটু দেখা আসতেছি কাজে, আপনার সাথে একটু দেখা হবে। ঠিকই গেল, গিয়ে বলছে যে একটা গরিব লোক একজনের কাছ থেকে 20 লক্ষ টাকা খাওয়ালো ছাড়া আর কখনো তাদের সাথে কিন্তু কোনো কি তাদের মধ্যে কোনো লেনদেন ছিল না। হঠাৎ করে আমি যদি মিঠুন সাহের কাছ থেকে যদি 20 লক্ষ টাকা চাই, হ্যাঁ ইয়েস, সে আমার সাথে সম্পর্ক ছিল, কিন্তু টাকা তো সম্পর্ক ছিল। আমি কিভাবে খুঁজি তার কাছ থেকে? সে সাহস করে বললো যে ভাইয়া আপনি হয়তো আমাকে বিশ্বাস করবেন, সত্যই হচ্ছে আমার একমাত্র হাতিয়ার। আমি আমার পাশে একটা লোক 50 শতক জায়গা বিক্রি করতেছে 20 লক্ষ টাকা। ওই লোকটা বললো যে ভদ্রলোক বললো তুমি চিন্তাই করবো না, যাও। মানে সে খুব তাকে আদর আপ্যায়ন করে, খাওয়া দাওয়া করে, নিজের বাসা নিয়ে রাখা, তারপর দিয়ে সকালে গাড়িতে উঠাই দিয়া বললো যে তুমি আমাকে দাদা আমাকে মানে 1 সপ্তাহের মধ্যে এই 20 লাখ টাকা দিলে আমার খুব উপকৃত হবে। কেন উপকৃত বলে নাই, ওই যে জমি কিনবে যে। আচ্ছা যাক, 1 সপ্তাহের মধ্যে ভাড়া দিতে পারে ওই লোকটা। ও মনে মনে চিন্তা করলো তার সাথে আমার কোনো খাওয়া নাই দাওয়া নাই কিচ্ছু নাই, একদিনের পরিচয়, সে আমাকে, আমি এক বোকা, কেন তার কাছ থেকে 20 লক্ষ টাকা দিয়ে এত সহজ একজনকে আরেকজনকে খাওয়া দেওয়া সহজ? এই পৃথিবীতে আছে এরকম লোক? ঠিক হয়ে আছে। সে কি করলো, ওই দিন তারিখ মতো দিতে পারে নাই, কিন্তু তার বিয়ের এক ভাই মারা গেছে বিদায়, যেহেতু আত্মীয় না গেলে হয় না, যেদিন টাকা দেওয়ার কথা ওই দিন তার বিয়ে এর এক ভাই মারা গেছে। হ্যাঁ, না না একই জায়গায় একটা ওই লোকের বিয়ে মারা গেছে, তো ওই তারিখে সে দিতে পারে না। কিন্তু ঠিকই তার 2 দিন পরে ওর তার ব্যাংক অ্যাকাউন্টে বলছে যে কোন একটা ব্যাংকে বা আমার কিছু টাকা আসার কথা ছিল, বলছে আসে নাকি, কথা হয়ে গেল। এরপরে 2 দিন পর ওই লোকটা গিয়ে ব্যাংকের একটা লোক গিয়ে বলছে আপনার তো মেলা টাকা জমা হয়ে গেছে, এগুলো কোথেকে আসবে? সে বুঝতে পারলো হ্যাঁ এই ভাই আমার জন্য করেছে। এবং সে এত গরিব, এই গরিব থেকে সে কক্সবাজারে এই যে মানুষের সততা থাকতে দেওয়া, এই 100টার জন্য সে 20 লক্ষ টাকা দিয়া জায়গা কিনে ওইটা 3 মাসের মধ্যে 85 লক্ষ টাকা দিয়ে বিক্রি করছে। বিক্রি করে তার টাকাগুলো মানে এই তাকে আরো বলছে যে দাদা আপনার টাকাগুলো আমি এরকম করছি, আপনাকে আমি আরো 30 লক্ষ টাকা বেশি দেবো। এ বলছে তোমার 1 টাকাও আমার দরকার নেই। এই যে একমাত্র সততা থাকলে পৃথিবীতে স্ট্যান্ড করে, এসে এখন 500-700 কোটি টাকার মালিক। 2টা কক্সবাজারে হোটেল আছে, জায়গা আছে, জমি আছে, সবকিছু আছে, ছেলেমেয়েদেরকে মানুষ করতে। এই জন্য আমি বলছি যে অর্পিতা, আমরা মানুষের মনের দিক থেকে আমরা গরিব নয়, আমরা কেউই মনের দিক থেকে গরিব নয়, কিন্তু তুমি যদি গরিব মনেই করো গরিব করো, কখনো নিজেকে গরিব পাবে না। মন মানসিকতা আছে, আমি না খেয়ে আছে বলে, কিন্তু আমি না খেয়ে আছে আজকে কথা, কিন্তু একদিন তো এমন খাওয়া তোমার আসবে যে এই খাওয়া আর তোমার শেষ হবে। এই জন্য তোমাদের খাওয়া শেষ না হোক, আমি ভগবানের কাছে চাই সত্যবাদিতা অবলম্বন করা। ধন্যবাদ স্যারকে অনেক ধন্যবাদ উপদেশমূলক বক্তব্যের জন্য। ধন্যবাদ জানাচ্ছি মিঠু মামাকে এত সুন্দর বক্তব্য প্রদানের জন্য, আর স্পেশাল যে 2 জন অর্পিতা ও মাহমুদুলকেও ধন্যবাদ জানাচ্ছি তাদের এত সুন্দর সফলতার বর্ণনা দেওয়ার জন্য। আজকে এখানেই শেষ করলাম, অন্যদিন অন্য একটা সফলতার গল্প নিয়ে আবার আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে হোম স্টে সেফ। ধন্যবাদ। তুমি তো আচ্ছা, সবাইকে নমস্কার। পানছড়ি অনলাইন ক্লাসের উদ্যোগে আয়োজিত এই টক শো অনুষ্ঠানে সবাইকে
শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শুভ সকাল। পানছড়ি অনলাইন ক্লাসের উদ্যোগে আজকে একটি ব্যতিক্রমী আয়োজন আমরা করতে যাচ্ছি। আমরা জানি বর্তমান সারা বিশ্বে একটি মহামারী করোনা সংকট চলছে। জীবন মৃত্যু সন্ধিক্ষণে আমরা বসবাস করছি। হ্যাঁ, কিন্তু তারই মধ্যে 2020 সালে 40 বছরের রেকর্ডে একটি ব্যতিক্রমী রেজাল্ট করেছে আমাদের পানছড়িবাসীর আমাদের বাজার উচ্চ বিদ্যালয় থেকে 5 জন ছাত্রছাত্রী জিপিএ পেয়েছে। তার মধ্যে একমাত্র গোল্ডেন বয় হচ্ছে মেরাজ। হ্যাঁ, দীর্ঘ 40 বছরের রেকর্ড ভেঙে এরকম রেজাল্ট খুব নজিরও পাওয়া যাবে না। আমি আজকে এই পানছড়ি অনলাইন ক্লাস উদ্যোগে আয়োজিত এই টক শো অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমাদের যুব সমাজের শিক্ষিত যুবক এবং তরুণ মেধাবী ছাত্র। 2016 সালে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় থেকে একমাত্র জিপিএ 5 পাওয়া বিজ্ঞান বিভাগ থেকে ইমতিয়াজ হোসেন। আর এখানে উপস্থিত আছেন এই 2020 সালে আমাদের বাজার উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ 5 পাওয়া একমাত্র গোল্ডেন বয় মেরাজ হাসান। আমরা আমাদের আজকে পানছড়ি অনলাইন ক্লাস থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা মেরাজ, তুমি তো মেরাজ তাই না? জি। আচ্ছা, তুমি তো এবার আমাদের বাজার উচ্চ বিদ্যালয় থেকে 5 জনের একজন, কিন্তু তার মধ্যে তুমি ব্যতিক্রম। সেটা হচ্ছে তুমি গোল্ডেন। অবশ্যই আমরা আসলে তোমাকে নিয়ে গর্ব করি। আমরা পানছড়িবাসী, শুধু আমি না, ব্যক্তিগতভাবে আমরা পানছড়িবাসী তোমাকে নিয়ে গর্ব করি। তোমার এই সাফল্যে আমরা আনন্দিত। আচ্ছা মেরাজ, আমি জানতে চাই তোমার এই সাফল্যের পেছনে মানে তোমার কার কার অবদান আছে? আমার এই সাফল্যের পিছনে সবচেয়ে বেশি অবদান তো আমার মা বাবার। তারা সবসময় আমাকে পড়ালেখার ক্ষেত্রে ইন্সপায়ার করে যাচ্ছেন। তারা প্রথম থেকেই আমাকে পড়ালেখার প্রতি ইন্সপায়ার করে যাচ্ছেন। তারা যদি আমাকে এই পড়ালেখার প্রতি তার জোরদার না দিত, তাহলে আমি হয়তো এই রেজাল্টটা করতে পারতাম না। তারাই সবচেয়ে বেশি আমার লাইফে, পড়ালেখা সহ লাইফে অন্যান্য সবকিছুতেই তারা আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো লাগলো। আর একটা বিষয় হচ্ছে এই পড়ালেখার বাইরে তোমার মা আসলে একজন গর্ভধারিণী মা। তোমাকে নিয়ে তো অবশ্যই গর্ব করবে। আর পাশাপাশি তোমার এই সাফল্যের পেছনে কার কার অবদান আছে বলে তুমি মনে করো? আমার এই সাফল্যের পিছনে আমার বিদ্যালয়ের শিক্ষকদের অবদান অত্যন্ত বেশি। তারা যদি আমাকে সবসময় তারা আমার যে কোনো কাজে তারা আমাকে সবসময় তাদের বেস্টটা দিতে চাইতো। তারা আমাকে সবকিছুতেই তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিত। আমার বিদ্যালয়ের সকল শিক্ষকদেরকে আমি জন্য ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাকে এতটুকু সাহায্য করেছে। তারা হয়তো আমাকে পড়ালেখার ক্ষেত্রে হেল্প না করলে আমি এই রেজাল্টটা করতেই পারতাম না। আচ্ছা আচ্ছা, অবশ্যই। তাদের এই শিক্ষকদের মধ্যে লিটন স্যার এবং মিনাজ স্যার, তাদের কথা তো না বললেই নয়। তারা মানে আমাকে যেখানে যাক না কেন আমাকে মানে আমার কথা একটু স্মরণ করতো। আর আমি যে ভালো করে পড়ালেখা করছি কিনা বা অন্য কোনো কাজ করছি কিনা তারা আমাকে একটু যত্ন নিত। মানে আমার পড়ালেখা না করলে অথবা অন্য কোনো কাজের ক্ষেত্রে সবসময় একটু আমাকে মানে যত্ন নিত যে আমি কাজটা ভালোভাবে করছি কিনা বা কিরকম ভাবে করছি এসবের ক্ষেত্রে। তাদের অবদান একটু বেশি আর কি। অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ, সুন্দর কথা। আচ্ছা, ভালো লাগলো। এখন আমরা আসলে তোমার কাছে আরো জানতে চাই, তুমি আসলে বড় হয়ে কি হতে চাও বা তোমার স্বপ্নটা কি? আমার স্বপ্ন তো বড় হয়ে একজন প্রকৌশলী হতে চাই আমি। ইঞ্জিনিয়ার। হ্যাঁ। আচ্ছা, সুন্দর স্বপ্ন। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, হ্যাঁ, তুমি একজন বড় মাপের একজন প্রকৌশলী হয়ে উঠো। আর তোমার সকল স্বপ্ন, সকল চেষ্টা সফল হোক। ভালো লাগলো। এখন আমরা জানতে চাই তোমার মতো কোনো ছাত্র বা ছাত্রী, আমাদের বাজার স্কুলের প্রতি বছরই অসংখ্য ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করে বের হয়, কিন্তু জিপিএ 5 বা গোল্ডেন এর মুখ আমরা খুব কমই দেখি। হ্যাঁ, 2001-2012 দেখছিলাম সাফল্য পেয়েছিল তাও আমাদের কিছু ছোট ভাই বোন। আর 2016 সালে আমাদের এখানে উপস্থিত আছেন সেই জিপিএ 5 বয় ইমতিয়াজ। এবারে আমরা তারপরে আর একটা রেকর্ড পাইছি সেই 2019 সালে, যদিও আমাদের স্কুল না,
পাঁচরের জন্য গর্ব। অবশ্যই পাঁচর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ 5 পাইছে। এর নাম হচ্ছে দীপানন্দী। এরপরে আমরা এই সাফল্য, আর 2016 সালে তো আমাদের ইতিহাস আছে, আর এই 2020 সালে সে 40 বছর রেকর্ড ভেঙে এরকম সাফল্য 5টা জিপিএ ভাই, 5টা, আর তার মধ্যে গোল্ডেন একটা। আচ্ছা, যাক ভালো লাগলো। এখন আমি জানতে চাই, মনে করো তোমার মতো এরকম সাফল্য পেতে হলে একজন ছাত্রছাত্রীকে কি গুণাবলী অর্জন করতে পারে, কি কি রুটিন মাফিক স্টাডি করতে হবে বলে মনে করো? আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে A+ পাওয়া বা GPA পাওয়া ততটা কঠিন কিছু না। নিয়মিত রুটিনবদ্ধ ভাবে পড়ালেখা করলে তা অত্যন্ত সহজ হয়ে যায়। A+ পাওয়া এতটা কঠিন না। সবাইকে বলতে চাই তোমরা নিয়মিত একটু মনোযোগ সহকারে পড়ালেখা করবা, আর পড়ালেখার পাশাপাশি অন্যান্য কাজ যেমন খেলাধুলা এবং অন্যান্য কাজও চালিয়ে যাও, অন্যান্য কাজও চালিয়ে যাও। আর পড়ালেখার ক্ষেত্রে বলতে চাই প্রতিদিন মানে নিজের একটা টার্গেট ঠিক করে রাখবা, মানে এই আমার আজকে এতটুকু পড়া শেষ করতে হবে, আর আমি যাই হোক না কেন এতটুকু পড়া শেষ করবই। তা হোক লাগুক 2 ঘন্টা, লাগুক 3 ঘন্টা, আমরা এতটুকু পড়া শেষ করবই। তা তাড়াতাড়ি হয়ে যাক অথবা দেরিতে হয়ে যাক, আমরা সেই টার্গেটটা নিয়েই সবসময় কাজ করে যাব। তবেই A+ পাওয়া বা ভালো ফলাফল করা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো লাগলো, খুবই সুন্দর কথা। আমিও সবাইকে অনুরোধ করব মেরাজের এই মানে দৈনিক সে যেভাবে সাফল্য অর্জন করছে, আমরা যদি মেরাজের মতো সেভাবে অধ্যয়ন করি, হ্যাঁ, আমরা মনে করি প্রতি বছর মেরাজের মতো এই ধরনের আমরা মেধাবী স্টুডেন্ট পাবো, আমাদের শিক্ষার্থী ভাই বোনরা পাবো, যারা আমাদের পাঞ্চরীকে গর্বে ভাসিয়ে তুলবে। আবারও আমরা চাই মেরাজের মতো এভাবে সফল কৃতি শিক্ষার্থী প্রতি বছর 5 জন 10 জন বা এর বেশিও উঠে আসুক। আমাদের পুরো বাংলাদেশকে যেন, বাংলাদেশ যেন এই মানে ছোট্ট দেশ, যদিও জনসংখ্যা বিশাল, এই পুরো বাংলাদেশের মধ্যে যেন বাংলাদেশ আমাদের পাঞ্চরীকে চিনে, পাঞ্চরীকে চিনে তোমাদের মতো এই মেরাজের মাধ্যমে। আমরা গর্ব করব, বাংলাদেশের যে প্রান্তে যাই ওই যেন কেউ বলুক ওইখানে তো একজন পাঞ্চরীর সন্তান চাকরি করে। এই যে কেমিস্ট্রির কথাটা, রসায়ন নিয়ে যে পিএইচডি করে আসলেন আমাদের পাঞ্চরীর সন্তান, যে পিএইচডি করছে কোথা থেকে, আমেরিকা থেকে, কি যে নাম ওনার, হ্যাঁ হ্যাঁ উনি কিন্তু কেমিস্ট্রি নিয়ে পিএইচডি করে আসছে, তাও বাইরের থেকে। তাহলে এটা আমাদের জন্য কিন্তু একটা গর্বের বিষয়, বিশাল গর্বের বিষয়। আর পাঞ্চরী থেকে যেগুলো A+ পাচ্ছে, জিপিএ 5 পাচ্ছে, এরা কোনো না কোনো পজিশনে নিজেকে কি করতেছে, এডিট করতেছে। যেমন আমাদের পাঞ্চরীতে এর আগেও যে তাইরিনের বোন, ও কিন্তু জিপিএ 5 মেডিকেলে আছে বর্তমানে। এরপর আমাদের আলমামুন ভাই একটা ভালো পজিশনে আছে, আনোয়ার ভাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে আছে। তাহলে এগুলো আমাদের জন্য কিন্তু একটা কি সাফল্য। আমরাও মেরাজকে এরকম একটা পজিশনে আমরা দেখতে চাই, যাতে আমরাও বলতে পারি যে মেরাজ আসলে আমাদের গর্ব। আচ্ছা আচ্ছা আচ্ছা, সর্বশেষ মেরাজকে আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ, তুমি পড়ালেখার বাইরে আর মানে কি কোনো বই টই পড়ো কিনা? অবসর সময় কিভাবে টাইমটা স্পেন্ড করো অবসর সময়? অবসর সময়ে আমি তো বিভিন্ন লেখকের বই পড়তাম, যেমন জাফর ইকবাল, হুমায়ুন আহমেদ। ওনাদের বইগুলো অত্যন্ত বিনোদনমূলক। ওনাদের বইয়ের মধ্যে সায়েন্স ফিকশন এবং কিশোর সমগ্রগুলো আমাদের কিশোরদের জন্য অনেক কাজে আসবে। মানে ওইখানে লেখাপড়ার পাশাপাশি অন্যান্য কাজের ক্ষেত্রে অনেক উৎসাহমূলক বাণী দেওয়া আছে, যা পড়লে হয়তো আমাদের কাজে লাগবে। যাক, ভালো লাগলো, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের পাঞ্চরীতে একমাত্র গোল্ডেন বয় মেরাজ হাসান। আমরা তার সুন্দর ভবিষ্যতের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। মেরাজের কাছে আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আসলে এই 16 সালে যখন আমি পাই জিপিএ 5, যখন আমি পাই 17 তো আর হলো না, 18 তো বা হলো না, 19 যা একজন পেল। আসলে আমি অত্যন্ত খুশি, কারণ রেকর্ড ভাঙা হবে। তবে এই ধরনের ভাঙার কারণে আমি আরো অনেক নিজেকে আরো মানে খুশি, অনেক খুশি যে আসলে যে ভাঙলো বা গোল্ডেন A+ পেল। তো মেরাজের কাছে আমার একটাই প্রশ্ন, যে মেরাজ মানে তুমি তো মানে পরীক্ষার আগে তোমার কি এরকম অনুভূতি ছিল যে আমি পাবো, বা রেজাল্ট দেওয়ার আগে এরকম অনুভূতি কি ছিল যে আমি পাবো? মানে কনফিডেন্স ছিল কিনা যে আসলে এটা আমার? কনফিডেন্স বলতে আমি সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতাম। অবশ্যই সবসময় মানে আমার যা করতে পারবো আমি তা করে যেতাম, এবং আমি আমার রেজাল্ট কি হবে তা নিয়ে ভাবতাম না, আমি আমার সবসময় সেরাটা দিয়ে থাকতাম। আচ্ছা আচ্ছা মেরাজ, আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে
বর্তমানে তারুণ্য মোবাইলের দিকে ঝুঁকে গেছে গেমস এর প্রতি। আসলে তুমি কি মনে করো যে গেমস এই খেলা যে অনেকগুলো ফ্রি ফায়ার বলে না, এই খেলাগুলো কি আসলে শিক্ষা ক্ষেত্রে বা লেখাপড়ার ক্ষেত্রে কোনো ক্ষতি বয়ে আনে কিনা, যারা এই ধরনের করতেছে, যে লেখাপড়া বাদ দিয়ে করতেছে গেম? আসলে বলতে গেলে কি আমিও কয়েক বছর ধরে মানে অনলাইন গেম খেলি, আমি পরীক্ষার আগেও খেলেছি। আচ্ছা আচ্ছা। তো আমার মনে হয় না যে তুমি যদি তোমার রুটিন অনুযায়ী কাজ করে যাও তাহলে সেই গেম তোমার কোনো ক্ষতি করতে পারবে না। গেম খেলো, সমস্যা নেই, তবে অভ্যাস করে ফেললে, একটা যদি নেশা করে ফেলো তাহলে কিন্তু সমস্যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ অসংখ্য। আজকে এরকম একটা প্লেসে এসে তোমার অনুভূতিটা যদি একটু বলতে, যে আমি একজন গোল্ডেন এ প্লাস পাওয়া ছাত্র, আমি এখানে আসলাম, আমার কিছু ভাইদের সাথে কথা বললাম, লাইভে আসতেছি, এখন এই মুহূর্তে তো তুমি কখনো কোনো লাইভে যাও নাই, এখন বর্তমানে তোমার অনুভূতিটা কি, আসলে কি মনে হচ্ছে নিজেকে? তেমন কিছু মনে হচ্ছে না, তবে খুব ভালো লাগছে যে আমি। আচ্ছা আচ্ছা, ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো লাগতেছে। আর দোয়া রইলো তোমার জন্য, শুভকামনা রইলো, সামনের কঠিন পথগুলো যাতে অতিক্রম করে নিজেকে দেশ ও দেশের সেবায় নিয়োজিত করতে পারো, সেই কামনাই করি। আমরা অত্যন্ত গর্বিত এবং মানে আনন্দিত বোধ করছি। হ্যাঁ, এরকম একজন কৃতি শিক্ষার্থীকে আমাদের যুব সমাজ, বিশেষ করে ওই উদ্যোগটা আজকে আমাদের শিক্ষিত যে জেনারেশন, আমরা পানছড়ি অনলাইন ক্লাস প্ল্যাটফর্মের মাধ্যমে এই যে একটা গোল্ডেন বয় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা এবং সম্মানিত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দ বোধ করছি। আমরা এই মেরাজের জন্য আমাদের যুব সমাজ, শিক্ষিত যুব সমাজের পক্ষ থেকে সামান্য একটা উপহার করে দেবো। আমরা তোমার দীর্ঘ জীবন এবং সাফল্য কামনা করি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।